সো আমরা এমএস ওয়ার্ড শিখছি, এখন মাইক্রোসফট এক্সেলে আসবো। সো এক্সেলে আমরা যদি জাস্ট একটা নতুন ফাইল নিতে চাই, তাহলে আমাদের সার্চ বারে, কম্পিউটার সার্চ বারে গিয়ে যে এই এক্সেল লিখে সার্চ করতে পারি, এখান থেকে এই যে অ্যাপসটা পেয়ে যাব, এটা হলো এক্সেল। সো এই এক্সেলের উপরে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড শো করবে, এই যে। সো এখান থেকে আপনার প্রিভিয়াস যত ফাইল আছে ওই ফাইলগুলো নর্মালি আপনি দেখতে পাবেন এখানে, মানে হিস্টোরি আর কি, রিসেন্ট যেগুলো। বাট আপনার ওকে, তো আপনি যদি নতুন করে একটা ফাইল নিতে চান তাহলে যে কাজটা করতে হবে, আচ্ছা, আপনি যদি নতুন করে ফাইল নিতে চান তাহলে আপনাকে এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কশিটের উপরে ক্লিক দিতে হবে। দ্যাট মিনস আপনি একটা ব্ল্যাঙ্ক ফাইল নিয়েছেন। সো ব্ল্যাঙ্ক ওয়ার্কশিটের উপরে ক্লিক দিলাম, দেওয়ার সাথে সাথে আমাদের একটা ওয়ার্কশিট চলে আসলো। এইটা হলো আমাদের একটা ব্ল্যাঙ্ক মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। সো এই ওয়ার্কশিটটা আপনি যদি এই সিস্টেমে নেন তাহলে আপনাকে অবশ্যই ফাইলটাকে মানে সেভ করতে হবে। ওকে, আমরা কিন্তু এখনও ফাইলটা সেভ করি, আমরা নতুন একটা ফাইল নিয়েছি বাট এটা সেভ করি নাই। অর্থাৎ সেভ করি নাই বলতে, এই যে ফাইলটা নিলাম, এই ফাইলটা আমার হার্ড ডিস্কে আসলে কোথায় থাকবে, আমার পিসির যে জায়গাটা আছে এটা কোথায় থাকবে সেটা কিন্তু আমরা বলি নাই, এই যে। সো এইটা যদি আপনি এখন জাস্ট সেভ করতে চান তাহলে উপরে আমি এই যে শর্টকাট সেভ বাটনটা এনে রাখছি, সো এটার উপরে ক্লিক দিতে পারেন, দিলে আপনাকে বলবে যে কোথায় সেভ করবেন। অথবা আপনি কন্ট্রোল এস দিতে পারেন, একই কথা। অথবা আপনি ফাইল থেকে এই সেভের উপরে ক্লিক দিতে পারেন, একই কথা। সো ওই 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 কন্ট্রোল এস এবং এই যে শর্টকাট সেভ, এইটার উপরে ক্লিক দিলে একরকম দেখাচ্ছিল, এই যে এই সিস্টেমটা দেখাচ্ছিল, এখন যেটা দেখাচ্ছে। আর এইখানে ক্লিক করলে এই যে সেভের উপরে ক্লিক দিলে এখন দেখাচ্ছে একই সিস্টেম। আপনাকে অ্যাট ফার্স্ট বলতে হবে কোন ফোল্ডারে আপনি বা কোন ডিস্কে আপনি সেভ করবেন। যেরকম আপনি ব্রাউজারের উপরে ক্লিক করে আমি ডেস্কটপের উপরে ক্লিক দিলাম, আমি ডেস্কটপে সিলেক্ট করব, এটা BATCH -04 এই নামে সেভ করে দিলাম। এর পূর্বে ডক্স ফাইল ছিল, বাট এখন আচ্ছা একটু বলে রাখি আপনাদের, এই জিনিসটা গত মানে এমএস ওয়ার্ডে ক্লিয়ার করি নাই। এমএস ওয়ার্ডে ফাইল ফরম্যাটটা হয় .docx, মনে রাখবেন .docx, ডট একটা শুরুতে ডট থাকবে, .docx ফাইল ফরম্যাটটা হয়। সো এক্সেলে কি হয় জাস্ট আমরা একটু দেখি। এখন আমি যখন সেভ করলাম, এখন তো সেভ করার পর আমি ক্রস করে দেখি এখানে এই যে ফাইলটা চলে আসছে। সো এই ফাইলটা আমরা মাত্র সেভ করলাম একটা নতুন সিস্টেমে বা আর আচ্ছা, আর আরেকটা সিস্টেমে আপনি ফাইল নিতে পারেন, সেটা হলো নর্মালি আমরা ডেস্কটপের উপর নেই, ডেস্কটপের উপরে ডান ক্লিক করলাম, এই যে ফাঁকা জায়গায় ডান ক্লিক করলাম, নিউ থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। সো এটার উপরে ক্লিক দিতে পারেন, দেওয়ার পরে জাস্ট এইখানে সাথে সাথে দেখেন রিনেম করতে বলতেছে। সো BATCH -04 একই নামে দুইটা ফাইল সেভ হবে না, 04 লাস্টে জাস্ট একটা 1 দিয়ে দিলাম, দেওয়ার পরে এন্টার বাটন প্রেস করলাম। এই ফাইলটা কিন্তু এখন সেভ ফাইল। সো দুইটা প্রসেস বললাম, দুইটা প্রসেস দুই রকমভাবে নিতে হয়। আর এখান থেকে দেখেন এই ফাইলটা ওপেন করতে পারেন, এখন একই। আর মাত্র যে ফাইলটা নিয়েছিলাম 04, সো সেটাও সেম। সো এই যে ওপেন করলাম। ওকে, সো আমরা একটু জাস্ট দেখে আসি সেভ অ্যাজ। ওকে, ব্রাউজ, আচ্ছা ওয়েট, আচ্ছা যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম দেখি কোথায় দেখা যায় সেটা একটু বলে দেই। মাইক্রোসফট ওয়ার্ডের বলতেছিলাম ফরম্যাটটা .docx, আর মাইক্রোসফট এক্সেলের আসলে কোথায় দেখা যায়, এটা যদি প্রপার্টিসে যাই তাহলে দেখতে পাবো, এই যে প্রপার্টিস। সো প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে এই যে .xlsx, সো দুইটার ফাইল ফরম্যাট হয়তোবা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন, এইটা একটু মাথায় রাখবেন। এটা কিন্তু একটা এমসিকিউও বলতে পারি আমরা। তো আমরা কিন্তু সবাই যে ফ্রিল্যান্সিংয়ের উপর বেস করে সব কিছু করবে এমন না। আমরা যদি কখনো মানে কোনো পরীক্ষাও দিতে যাই এইটার উপর বেস করে, কখনো সাপোজ গভর্নমেন্ট যে পরীক্ষাগুলো আছে বা সামথিং আরও কিছু হতে পারে, তো সেখানে কিন্তু এই বিষয়গুলো প্রয়োজন হয়। সো মাইক্রোসফট ওয়ার্ডের যেটা বলতেছিলাম আমি এখানে একটু লিখে দিই, .docx
আর এক্সেলে এখান থেকে আমরা দেখে নিলাম যে এক্সেলে কি হবে। সো এক্সেলের ফরম্যাটটা হবে ডট এক্স এল এস এক্স, আগে কিন্তু ডট আছে মাস্ট, এই জিনিসটা মাথায় রাখবেন। সো কিভাবে দেখবেন এইটা যদি আপনারা নিজেরাও দেখতে চান কিভাবে দেখবেন, ফাইলটা সিলেক্ট করে ডান ক্লিক করবেন, জাস্ট ফাইলটার উপরে কার্সর রেখে ডান ক্লিক করবেন। আমি মানে আমার উইন্ডোজ 11 যে কারণে আমার সামনে এরকম সব অপশান শো করতেছে, আদারওয়াইজ আপনারা যারা 2010 ব্যবহার করেন ডিরেক্ট প্রপার্টিস শো করে, বাট এইখানে 11-এ ডিরেক্ট প্রপার্টিস শো করে না, শো মোর অপশানের উপরে ক্লিক দিয়ে এখানে প্রপার্টিসের উপরে ক্লিক দিলে এই যে আপনারা দেখতে পারতেছেন, আপনারাও আপনাদের নিজেদেরটা এটা দেখে নিতে পারেন। ওকে, সো এইভাবে মূলত আমরা ফাইল ফরম্যাটটা চেক করে দেখতে পারি। এমনকি শুধুমাত্র এইটা না, এই ফাইলটা দেখেন কবে ক্রিয়েট করা হয়েছে, মডিফাই করা হয়েছে, অ্যাসিস টু ডে সব কিছু এখানে লেখা আছে, পাশাপাশি ডিটেলসটা এখানে পাবো, এই যে ফাইলের ডিটেলস এগুলো এখান থেকে আমরা এগুলো একটু চেক করে দেখে নিতে পারি। ওকে, সো আমরা ফাইলটা জাস্ট ওপেন করি, এখন ডাবল ক্লিক করলে ফাইলটা ওপেন হয়ে যাবে। ওকে, তো ফাইলটা ওপেন করার পরে সেম এমএস ওয়ার্ডে যেটা শিখাইছিলাম এখানে একটু জাস্ট ক্লিয়ার করব, অল্প স্বল্পভাবে করব, কারণ এমএস ওয়ার্ডে মোটামুটি বিস্তারিত বলছিলাম। সো উপরে যে অংশটা দেখতে পারতেছেন এই কর্নার থেকে শুরু করে এই যে ক্লিপবোর্ড লেখা এইখান থেকে এই যে অংশটা এই পর্যন্ত, এই কর্নার পর্যন্ত যে অংশটা দেখতে পারতেছেন এইটাকে বলে রিবন। ওকে, এইটাকে বলে রিবন। সো এই রিবনে আমরা বেশ কিছু ট্যাব দেখতে পাবো, প্রয়োজন যে ট্যাবগুলো আছে, প্রয়োজনীয় যে ট্যাবগুলো আমাদের থেকে থাকে, ইনসার্ট, ডোরা, লেআউট, ফরম্যাট। সো এই ট্যাবগুলো আমাদের অনেক কাজে আসবে। উপরে যে মানে গ্রিন কালারের যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হলো থিম কালার, থিমের কালার চেঞ্জ করা যায়, নর্মালি আমরা শিখে আসছি এমএস ওয়ার্ডে। সো এখান থেকে যে মানে প্রতিটা ট্যাবে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে প্রত্যেককে বলে টুল। সো এক একটা টুল আমাদের এক এক ধরনের কাজে প্রয়োজন হয়। আমরা মাইক্রোসফট এক্সেলে যখন কাজ করব তখন এই টুলগুলো নিয়ে কাজ করব। সেমভাবে ফাইল থেকে আপনারা যদি ইনফোতে যান তাহলে এই ফাইলের ডিটেলস দেখতে পাবেন, যে এই ফাইলের প্রপার্টিস, এই ফাইলটা কে ক্রিয়েট করছে, কত তারিখে ক্রিয়েট করছে, ইত্যাদি ইত্যাদি, লাস্ট মডিফিকেশান ইত্যাদি ইত্যাদি। সো এখান থেকে যদি একটু নিচে আসেন প্রিন্ট, আচ্ছা প্রিন্ট অপশানটা একটু পরে বলবো, প্রিন্টটা আমরা এমএস ওয়ার্ডে শিখছি, এখানেও শিখবো। মোর থেকে অ্যাকাউন্টের উপরে ক্লিক দিলে এই যে আপনারা সব কিছু দেখতে পাবেন, এখানে কত কি ভার্সন ইনস্টল করা আছে সামথিং ইত্যাদি। কিন্তু অফিস থিমটা যদি আপনি চেঞ্জ করতে চান, অফিস থিমটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কালার থেকে, কালারফুল থেকে সাপোজ ব্ল্যাক করে দিতে পারেন, এই যে ফুল ব্ল্যাক হয়ে গেল। এরপরে আপনার যদি মনে হয় না এটা, সাপোজ রাতের বেলা আমরা যখন কাজ করি এরকম একটু চেঞ্জ করে নিই তাহলে আসলে চোখের সমস্যা হয় না। সো অ্যাকাউন্ট থেকে থিমটা আপনি চেঞ্জ করে নিতে পারেন, হোয়াইট করে নিতে পারেন, ডার্ক গ্রে করে নিতে পারেন। এটা দেখেন একেবারে ডার্ক গ্রে। সো এটা আপনি এমএস ওয়ার্ডে যেহেতু বিস্তারিত বলছি এখানে আর না বলি, কালারফুল করে রেখে দিই। ওকে, ওকে। সো একটু বলি, মাঝে মাঝে একটু বিরতি দিচ্ছে, এই বিরতিটা একটু অন্য বিষয়। বিষয়টা হলো আমার একটা ক্লায়েন্ট নক করছে, ওর সাথে আমি আবার কনভারসেশন করতেছি। বিষয়টা এরকমই, যদি ক্লায়েন্টের আপনি যখন ক্লায়েন্ট আপনাকে নক করবে আপনি যদি প্রপারলি রেসপন্স না করেন, ওরা কিন্তু একজনের সাথে কখনো কথা বলে না, ওরা একাধিক ব্যক্তিকে একসাথে নক দেয়। সো যখনই ক্লায়েন্ট আপনাকে নক দিবে আপনাকে মাস্ট তার সাথে কনভারসেশন করতে হবে। ওকে, তো যাই হোক আমরা কন্টিনিউ করি। ওকে, সো এক্সেলে যে নতুন কিছু আমরা শিখব যেটা এমএস ওয়ার্ডে আসলে ছিল না, তার আগে একটু বলে আসি, এখানে জুম ইন জুম আউট, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে। সো এখানে জুম ইন জুম আউটটা তো আমরা দেখছি যে এমএস ওয়ার্ডেও দেখছিলাম। সো সেমভাবে এখানে পেজ লেআউট মোডটা আছে, নর্মাল মোডটা আছে, ওয়েব মোডটা আছে, সব কিছু এখানে মানে ভিউ ট্যাবে আমরাও পেয়ে যাব, এই অংশটা ভিউ ট্যাবেও পেয়ে যাব, পাশাপাশি আমাদের সেটা
এখানেও আছে। এইখানে যে সব থেকে নতুন কিছু বিষয় সেটা নিয়ে একটু কথা বললি। এমএস ওয়ার্ডে মাইক্রোসফট এমএস ওয়ার্ডে যেটা ছিল না এখানে সেটা আছে। এমএস ওয়ার্ডে জাস্ট একটা পেজ ছিল, আর মাইক্রোসফট এক্সেলে ওই রকম হাজার হাজার পেজ এখানে আছে। জাস্ট শুরুতে বলি, এই যে এ বি সি এগুলো দেখতে পারতেছেন, মানে উপর থেকে নিচে যেগুলো দেখতে পারতেছেন এইগুলোকে বলে কলাম। ওকে, সো তার মানে এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, ই কলাম, এফ কলাম, এইভাবে আপনার এখানে অনেকগুলো কলাম আছে, জেড কলাম পর্যন্ত শেষ। এর পাশাপাশি আমাদের প্রয়োজনের স্বার্থে আরও অনেক কিছু হয়ে থাকে, ডাবল এ বি এসি, এভাবে কলাম বাড়তেই থাকে। ওকে, তো এখানে 1 2 3 এই যেগুলো দেখতে পাচ্ছেন আড়াআড়ি, সো এগুলোকে বলে রো। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি এগুলো হলো কলাম, এবং 1 2 3 4 5 6 এগুলোকে বলে রো। সো রো এবং কলামের সমন্বয়ে আমাদের এক্সেল ফাইলটা কাজ করে। এর পাশাপাশি আমরা দেখতে পারতেছি এখানে বক্স, যেটা এমএস ওয়ার্ডে আমাদের ছিল না। এমএস ওয়ার্ডে জাস্ট কেমন ছিল আমি বলি, এখান থেকে গ্রিড লাইনগুলো অফ ছিল। ইয়েস, এমএস ওয়ার্ড আপনাদের এরকম ছিল, একেবারে সাদা মাঠা। ওকে, বাট আমাদের এখানে বক্স দেখতে পারতেছি। ওকে, এই বক্সগুলোর নাম হলো সেল। এই বক্সগুলোর নাম সেল। সো এই সেল, প্রতিটা সেলের কিন্তু নাম থাকে, প্রতিটা সেলের আলাদা আলাদা নাম থাকে। এই সেলের নাম আসলে কি হবে সেটা নির্ধারণ করা হয় ওই কলাম এবং ওই রোর সমন্বয়। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, একেবারে কর্নারে যে সেলটা আছে, এই সেলটার নাম A1। কেন A1 হলো একটু পরে বোঝাচ্ছি। আমি র্যান্ডমলি এখানে ক্লিক করলাম, এই সেলটার নাম O15। আসলে কেন O15 আমি বোঝানোর জন্য এই সেলটা প্রপারলি সিলেক্ট করি। সাপোজ এর কলামটা সিলেক্ট করলাম, এর রোটা সিলেক্ট করলাম। সো কলামটা দেখেন ও কলাম, এবং রোটা হলো 15 নম্বর রো। কলামটা ও কলাম এবং রোটা 15 নম্বর রো। সো এই যে সেলটা আমার সিলেক্ট করা ছিল, এই সেলটার নাম ছিল ও। এখানে আবারও দেখাই, আচ্ছা এটা একটু কালার করে দিই। এই সেলটা, এই যে সেলটা আমি সিলেক্ট করছিলাম O15, দ্যাট মিন্স ও কলামে আছে আর 15 নম্বর রোতে আছে, যে কারণে ওর নামটা ওটায়। সো রো এবং কলামের সমন্বয়ে একটা সেলের নাম হয়। যেরকম আমি যদি এইটার উপরে ক্লিক করি তাহলে F12 আর কি, F12। সো F কলামে আছে এবং 12 নাম্বার রোতে আছে। সো আপনারা ইজিলিভাবে হয়তো বা বুঝতে পারছেন এখন কিভাবে সেলের নামটা হলো। তো যেখানেই রাখবেন না কেন প্রতিটা সেলের এভাবে নাম আছে। ওকে, এবার আসি এখান থেকে উপরে এমএস ওয়ার্ডে যেটা ছিল না, এটা এই যে উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন, এই কর্নার থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে বলে ফর্মুলা বার। ওকে, এটার নাম হলো ফর্মুলা বার। সো ফর্মুলা বার অনেক সময় দেখবেন যে এরকম বড় হতে পারে, এরকম বড়োভাবে দেখাতে পারে আপনাদের আপনাদের এক্সেল ফাইলে। সো যদি এরকম বড়োভাবে দেখায়, নর্মালি সেটা ভালো দেখায় না, নর্মালি এই নিচের দিকে একটু ছোট হয়ে যায়। সো আমরা যে কাজটা করি, এখান থেকে এই কর্নারে যে দেখতে পারতেছেন কিনা জানি না, এই কর্নারে দেখেন ফর্মুলা বারে একটা অ্যারো আছে। সো অ্যারোর উপরে ক্লিক দিলে আবার রিসাইজ হয়ে যাবে। তো এই ছিল বেসিক। এর পাশাপাশি আরেকটু সমস্যা আমরা ফেস করি, যেরকম আমাদের অনেকের এই যে সাপোজ ইনসার্ট ট্যাবের উপরে ক্লিক দেওয়ার পরেই এখানে দেখা যায়, আদারওয়াইজ এগুলো হাইট থাকে। সেটা কিভাবে থাকে, এই যেখানে দেখেন রিবনটাকে হাইট করা যায়। যেরকম আমি জাস্ট এই যে ক্লিক করলাম, দেখেন রিবনটা এখন হাইট হয়ে গেছে। সো আমাদের যদি এখন ইনসার্ট ট্যাবের উপরে ক্লিক দিই তাহলে টুলগুলো দেখা যাচ্ছে, আদারওয়াইজ আমি যদি এখানে ক্লিক করি তাহলে আবার হাইট হয়ে গেল। আমি হোম ট্যাবের উপরে ক্লিক দিলে হোম ট্যাবের টুলগুলো দেখতে পাবো, আদারওয়াইজ বাইরে ক্লিক দিলে দেখেন হাইট হয়ে যায়। যদি এরকম সমস্যায় ফেস করেন তখন যে কাজটা করবেন, এখান থেকে আচ্ছা এটা ফর্মুলা বার, ওয়েট এখানেই থাকার কথা। আচ্ছা সরি, আপনি যে কোনো একটা ট্যাবে প্রথম ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে যখন ফর্মুলাটা দেখাবে তখন আপনি এই জায়গায় যে রিবন পিন দ্য রিবন, সো আবার এটার উপরে ক্লিক দিয়ে দিবেন, তাহলে পুনরায় পিন হয়ে যাবে। সো এইভাবে আপনি যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে আপনি এটা ঠিক করে নিতে পারেন। ওকে, এবার আসি
মাইক্রোসফট ওয়ার্ডে আমরা পেজ সেটআপ শিখছিলাম, এখানে একটু ছোট করে শিখে আসি। আচ্ছা, তার পূর্বে আরেকটু বলি। ওকে, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা জাস্ট পেজ বাই পেজ দেখতেছিলাম। ওকে, পেজ 1, পেজ 2, পেজ 3। সো এক্সেলে আসলে আরেকটু অ্যাডভান্স লেভেলের কিছু পাওয়া যায়। ওকে, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেরকম টেবিল তৈরি করছিলাম, এখানে বাই ডিফল্ট অটোমেটিক টেবিল তৈরি করা আছে। তো এখানে শিট তৈরি করা যায় নতুন করে। এই শিটটা আমাদের অনেক সুবিধা দেয়। দেখেন এখানে শিট 1 লেখা আছে। আপনি যদি নতুন করে একটা শিট নিতে চান, জাস্ট প্লাস আইকন আছে, নিউ শিট, এটার উপরে ক্লিক দিবেন, নতুন একটা শিট ক্রিয়েট হয়ে গেছে। 2 শিট সেম দেখতে মনে হলেও দুইটা কিন্তু আলাদা জিনিস। ওকে, সাপোজ আমি বোঝানোর জন্য শিট 1-এ এখানে কিছু লিখলাম। ওকে, এই যে শিট 1 এখানে কিছু একটা লিখলাম, টিটিটি দিয়ে রাখলাম জাস্ট বোঝার জন্য। আমি যদি শিট 2-তে যাই, দেখেন এখানে কোনো কিছু নাই। তার মানে শিট 1 একটা, শিট 2 আলাদা একটা জিনিস। আপনি যদি নতুন করে শিট নিতে চান, এই যে শিট 3, শিট 4, শিট 5, শিট 6, এভাবে আপনি নতুন করে অনেকগুলো শিট নিতে পারবেন। এই শিটের সুবিধা কি? এই শিটের অনেক সুবিধা আছে। আচ্ছা, বোঝার জন্য আমি জাস্ট এই ফাইলটাকে ধরলাম, যে আমি যে ফাইলটা ক্রিয়েট করছি, আচ্ছা আমি যে ফাইলটা ক্রিয়েট করছি, এই ফাইলটা আমি বোঝার স্বার্থে এই ফাইলটা ধরলাম যে কোনো একটা স্কুল। ওকে, আমাদের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নর্মালি ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত থাকে। আমি ধরলাম যে কোনো একটা স্কুলের রেজাল্ট শিট আমি তৈরি করতে চাচ্ছি, কোনো একটা স্কুলের ফাইনাল পরীক্ষার রেজাল্ট শিট তৈরি করতে চাচ্ছি। তাহলে আমি নাম দিয়ে দিলাম যে সাপোজ 2025 বা 2024-এর ফাইনাল রেজাল্ট শিট, এইটা স্কুলের নামও মেনশন করে দিতে পারি। সো এবার আসি, আমি যেহেতু একটা স্কুলে মাধ্যমিক পর্যায়ে, যেটা ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত থাকে, সো আমি চাচ্ছি আলাদা কোনো ফাইল না তৈরি করে 2024 বা 2025 সালের জন্য জাস্ট একটা ফাইল তৈরি করতে। এক ফাইলে সব ক্লাসগুলোর রেজাল্ট থাকবে। এইটা কিভাবে করব? সাপোজ এখানে শিট 1 আছে, এইটা আমি রিনেম করতে পারি। রিনেম করে, এই রিনেমটা কিভাবে করব? এই যে শিট 1 লেখা আছে, এটার উপরে ডান ক্লিক করে রিনেমের উপরে ক্লিক দেব। এখানে লিখব ক্লাস 06। ওকে, দেখেন এটা ক্লাস 6 হয়ে গেল। এটা ডান ক্লিক করে ক্লাস 7। সো আমি প্রতিটা আলাদা আলাদা শিট করতেছি এবং প্রতিটা আলাদা আলাদা শিটে ক্লাস 08। ওকে, সো আমি ক্লাস 6, 7, 8, 9, 10, তো আলাদা আলাদা করে শিট তৈরি করলাম এবং আলাদা আলাদা ক্লাসের রেজাল্ট শিট তৈরি করব। এই ক্লাস 6-এ এখানে কি করব? ক্লাস 6-এর রেজাল্ট শিট তৈরি করব। ক্লাস 7-এর জন্য 7-এর, তাহলে আমার ফাইল হবে একটা, বাট আমার সমস্ত ক্লাসের আমি রেজাল্ট শিট তৈরি করতে চাচ্ছি। এইটা একটু ডিজাইন করা যায়। আচ্ছা, এইটা সাপোজ আমার শিট 6 যেটা আছে, এটা প্রয়োজন নাই, এটা দেখতেও ভালো দেখাচ্ছে না, এটা আমি ডিলিট করব। ডিলিট করতে হলে কি করবেন? এটার উপরে ডান ক্লিক করবেন, ডান ক্লিক করে ডিলিট বলে একটা টুল আছে, এটার উপরে ক্লিক দিলে শিটটা ডিলিট হয়ে যাবে। সো এখন আমি ক্লাস 6, ক্লাস 7 এগুলোকে আরেকটু ডিজাইন করার জন্য কি করব? ট্যাব কালার করে নিতে পারি। সাপোজ ডান ক্লিক করে ট্যাব, এগুলোকে কিন্তু ট্যাব বলে। ওকে, এইগুলো ট্যাব। সো ট্যাব কালার, শিট কালার যেটা আর কি, সো এই কালারটা দিলাম। এরপরে ডান ক্লিক করে এটার জন্য এই কালারটা দিলাম। এরপরে ডান ক্লিক করে এটার জন্য এই কালারটা দিলাম। সো এভাবে একটা সলিড কালার আপনি সিলেক্ট করে দিবেন, যেটা পারফেক্টলি হবে। সো এর জন্য আমি ইয়েলো করে দিলাম। দেখেন এই যে শিট আলাদা আলাদা কালার হয়ে গেল। সো এখন আপনি স্পষ্টতভাবে দেখতে পারতেছেন যে শিটের কালার করা আছে। ওকে, আমার একটা হিস্টোরি শেয়ার করি এই শিট কালার নিয়ে। আমি কোনো একটা ক্লায়েন্টের কাজ করছিলাম। ওকে, তখন 2000 মেবি সেটা 20 বা 21 সালের দিকে। ওই ক্লায়েন্ট আমাকে 4টে স্টেটের কাজ করতে দিয়েছিল। আমেরিকায় টোটাল 51টা স্টেটে 4টে স্টেটের কাজ করতে দিয়েছিল। সো ওই 4টে স্টেটের কাজ করতে আমাকে দিলে আমি করছিলাম কি, আলাদা আলাদা একটা ফাইল করছিলাম। সাপোজ রিয়েল এস্টেট কোম্পানি, আমি ধরে নিলাম যে রিয়েল এস্টেট কোম্পানি। সো রিয়েল এস্টেট কোম্পানি ফাইলটার নাম দিয়েছিলাম রিয়েল এস্টেট কোম্পানি ইন ইউএসএ, আর
ও আলাদা আলাদা 4টা স্টেট বলছিল, সাপোজ নিউ ইয়র্ক, ফ্লোরিডা। আমি করছিলাম কি নিউ ইয়র্কের জন্য একটা শিট করছিলাম, ফ্লোরিডার জন্য একটা শিট করছিলাম। সো এইভাবে 4টা আলাদা আলাদা শিট করে কাজটা কমপ্লিট করে তাকে দিয়েছিলাম। দেওয়ার পরে তো আমি যখন কাজটা ডেলিভারি দিলাম, হঠাৎ করে দেখি ও আমার, মানে আমি তো কনফার্ম যে কাজটা পারফেক্টলি এবং 100% পারফেক্টলি আমি কাজটা করে দিয়েছি, এটা তো কোনো ইরর নেই। তো হঠাৎ করে দেখি ও আমার কাজটা রিভিশনে পাঠায় এবং কমেন্টস করে কী জন্য আসলে রিভিশনে পাঠাইছে এটা বলতে হয়। সো ও কমেন্টস করে যে তুমি শুধুমাত্র একটা স্টেটের কাজ করছো, বাকি 3টা স্টেটের কাজ করো নাই। ও আমাকে বাকি 3টা স্টেটের কাজ করে দিতে বলছিল। সো আমি বুঝতে পারলাম যে আমি যেহেতু ওকে একটা ফাইলে আলাদা আলাদা শিট করে দিয়েছি, ও আসলে বুঝতে পারিনি এই ব্যাপারটা। সো আমি করলাম কি জাস্ট এই ট্যাবগুলো, এই সেম একই ফাইল জাস্ট ট্যাবগুলো কালার করে আবার ডেলিভারি দিলাম। এখন আবার ডেলিভারি দেওয়ার পরেই দেখি ও অ্যাকসেপ্ট করে নিয়েছে। তখন কেন অ্যাকসেপ্ট করছে এবার বলি। এর পূর্বে যখন সাদামাটা ছিল, এরকম সাপোজ আমি বোঝানোর জন্য হোয়াইট করে দিই সবগুলো, এরকম সাদা ছিল, তখন আসলে ওর চোখে পড়ে নাই যে নিচের দিকে এতগুলো, নিচের দিকে আরও 4টা আছে, ওর আসলে এটা চোখে পড়ে নাই। ওকে নো কালার ছিল মাস্ট। ওকে, সো এরকম থাকলে ওর আসলে বিষয়টা চোখে পড়ে নাই। বাট যখন আমি প্রত্যেকটা আলাদা আলাদা কালার করে দিলাম এভাবে, তখন কি করলো, ইনস্ট্যান্টলি কিন্তু ওর চোখে পড়লো যে ফ্লোরিডা, নিউ ইয়র্ক লেখা আছে, এরকম শিটের আলাদা আলাদা নাম দেওয়া আছে, ফ্লোরিডা স্টেট, নিউ ইয়র্ক স্টেট। তখন ইজিলিভাবে ও বুঝতে পারলো যে ওকে ডান। তো তখন কিন্তু অ্যাকসেপ্ট করে নিল। সো এই কালারটা এই জন্য আমরা মাঝে সাঝে করতে পারি আমাদের চোখে যাতে ইজিলি পড়ে। ওকে, এবার আসি নেক্সট, আমাদের পেজ সেট আপ করতে হয়। এমএস এক্সেলেও করতে হয়, ওয়ার্ডেও করতে হয়। ওয়ার্ডে আমরা শিখছি কীভাবে পেজ সেট করতে হয়, সাইডে বর্ডার কত হবে ইত্যাদি ইত্যাদি। সেমভাবে আপনি একটা রেজাল্ট শিট তৈরি করলেন মাইক্রোসফট এক্সেলে। এখন সেই রেজাল্ট শিট কিন্তু অনেক বড় হতে পারে। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা অত বেশি ইজিলি স্মুথলি করতে পারতেছি না, কারণ পেজের একটা নির্দিষ্ট সাইজ আছে। কিন্তু আমাদের স্টুডেন্টের নাম বড় হয়, ফাদার্স নেম, মাদার্স নেম অনেক বড় বড় হতে পারে, তখন কিন্তু এই সমস্যাটা হয়। তখন আমরা আর ওয়ার্ডে করি না, এক্সেলে চলে আসি। বাট এক্সেলেও কিন্তু দিন শেষে আপনাকে প্রিন্ট দিতে হতে পারে। সো প্রিন্ট দেওয়ার জন্য আমাদের যথেষ্ট সেট আপটা শিখে নিতে হয়। ওকে, তো সেট আপটা শেখার জন্য আমি জাস্ট সিম্পলিভাবে বুঝাই। আমরা হয়তো বা এখান থেকে দেখতে পারতেছি, এই ক্লাস 7-এর এটা দেখি, এটা জুম ইন মানে স্টেবল অবস্থায় 100 আছে। আমি জুম আউট করি, দেখেন এই যে জুম আউট করলে মোটামুটি দেখতে পাচ্ছি বিশাল বড় একটা জায়গা। ওকে, হাজার হাজার রো আছে নিচের দিকে, হ্যাঁ এখানে অনেকগুলো কলাম আছে, বিশাল বড় একটা জায়গা। এখন কথা হচ্ছে এই বিশাল বড় জায়গা কিন্তু আমরা চাইলেও আমরা প্রিন্ট করতে পারবো না। কেন প্রিন্ট করতে পারবো না? কারণ আমাদের দিন শেষে এইখানে আমি যত ইচ্ছা তত লিখতে পারবো, এটা ওকে। বাট আমার যে পেজটাতে প্রিন্ট করব সেই পেজের তো একটা নির্দিষ্ট সাইজ আছে, তাই না? পেজ তো আর বড় হচ্ছে না, চাইলেও আমি বড় করতে পারতেছি না। সেটা A4 হয়, A5 হয়, সেটা আলাদা ব্যাপার। বাট ওই A4 পেজে যদি আপনাকে প্রিন্ট করতে হয়, সাপোজ আপনার এই লিস্টে A4 পেজে প্রিন্ট করতে হবে, তখন আপনি কি করবেন? সো এইটা বোঝার জন্য আমরা যে কাজটা করব, ফাইল থেকে জাস্ট প্রিন্ট যে অপশানটা আছে এইটার উপর একটা ক্লিক দিব। ক্লিক দিয়ে আমি আবার ব্যাক করব। ব্যাক করার সাথে সাথে দেখবেন যে এই সাইডে এই যে সো বক্স হয়ে গেছে। বুঝতে হয়তো বা পারতেছি না বক্স হয়েছে, জুম আউট করি বুঝতে পারবো। এই যে এখনও বুঝতে পারতেছি না, এখন বুঝতে পারতেছি। দেখেন এই হলো বিষয়। এই যে প্রতিটা আলাদা আলাদা কিন্তু পেজ হয়ে গেছে। সো এমএস ওয়ার্ডে আমরা কিন্তু এরকম জাস্ট শুরুতে একটা ব্ল্যাঙ্ক পেজ পাইছিলাম, জাস্ট এইরকম একটা ব্ল্যাঙ্ক পেজ, এই পেজটা পাইছিলাম। তারপরে যখন আমি একটা পেজে টাইপ বা কাজ কমপ্লিট করছি, আমার অটোমেটিকভাবে নেক্সট পেজে চলে যাচ্ছে, তারপরে নেক্সট পেজে, এভাবে নতুন করে পেজ ক্রিয়েট হচ্ছে। বাট এইখানে এসে কিন্তু আপনার প্রতিটা এই যে বক্স দেখতে পারতেছেন, এটা আসলে কি বলতে পারি, আপনার যারা শহরে আবাসিক এরিয়া দেখছেন না, আবাসিক এরিয়ায় প্লট মনে হচ্ছে কিছুটা, তাই না? এর নিচের দিকে যান, প্রতিটা কিন্তু এমএস ওয়ার্ডের এক একটা পেজ আপনি ধরতে পারেন। এমএস ওয়ার্ডে যদি এটাকে মানে এমএস ওয়ার্ডের সাথে কম্পেয়ার করি, তাহলে প্রতিটা এমএস ওয়ার্ডের জন্য এক একটা পেজ। এখন আসি, এইটা তাহলে পেজ সাইজ কত, আপনি এটা সিলেক্ট করতে পারবেন পেজ সাইজ। ওকে,
সেইটা করতে হলে আপনাকে লেআউট ট্যাব থেকে পেজ মার্জিন সেট করতে পারবেন। আমরা এমএস ওয়ার্ডে পেজ মার্জিন সেট করছিলাম, এখানেও কিন্তু পেজ মার্জিন দিতে পারি। সেমভাবে পেজ সাইজ থেকে আমরা A4টা সিলেক্ট করে দিব। যদি আমাদের কোনো দিন প্রিন্ট করার প্রয়োজন হয় তাহলে আমরা এই সেট আপটা করবো, A4টাকে সিলেক্ট করব। A4টাকে সিলেক্ট করার পরে এই যে পেজটা প্রিন্ট হবে, এখানে যতগুলো পেজ দেখতে পারতেছেন এখন সবগুলো A4 পেজ, A4, এই একটা A4 পেজ, এমএস ওয়ার্ডের এটা একটা A4, 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 সবগুলো A4 পেজ কনভার্ট হয়ে গেছে। সো এখন আপনি যদি এই এরিয়াতে যা কিছু লিখবেন সেটাকে যদি প্রিন্ট করেন তাহলে আপনার A4 পেজে পারফেক্টলি বসে যাবে। আদারওয়াইজ কিন্তু এর বাইরে যদি চলে যায় তাহলে সেটা কিন্তু কেটে যাবে। সেমভাবে এখন আমি ওই জিনিসটা আরেকটু ক্লিয়ার করি যে আমরা যদি সেটা A4 পেজ গুড এই আই কলাম পর্যন্ত এবং আরও এখানে এসে দেখেন এইখানে শেষ, এই যে এই অংশের শেষ আছে। আচ্ছা, বোঝার জন্য আমি গ্রিড লাইনটা অফ করে দিই এখান থেকে, এই যে গ্রিড লাইনটা অফ করে দিলাম, এখন হয়তো বুঝতে পারছেন এইখানে শেষ, এইখানে কর্নারে এখানে শেষ। আচ্ছা, এইটা বোঝার জন্য আমি আরেকটু সিস্টেম করি। সিস্টেমটা হলো আমি জাস্ট এখানে কিছু লিখি, ওকে, তাহলে স্পষ্ট বুঝতে পারবো। যেরকম এ দিলাম, মানে মার্কিং করা বলে না, ওই জমি মাপা দেখছেন, সব কিছুটা ওরকমই করলাম, যে মার্কিং করে দিলাম। এই যে এটা একটু অ্যালাইনমেন্টটা ঠিক করি। অ্যালাইনমেন্ট এই টুলগুলো নিয়ে আর কথা না বলি, কারণ এমএস ওয়ার্ডে আচ্ছা এখানে একটু অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলার আছে, যদিও সেটা পরে বলবো, সমস্যা না। এই দেখেন চারটা কর্নারে আমি কি করলাম, জাস্ট চারটা মার্কিং করে দিলাম। দেওয়ার পরে এবার আমি প্রিন্ট দিই, দেখি কেমন দেখাচ্ছে। প্রিন্ট মোডে যাই, এই যে সেই পেজটা, এই পেজটা হয়তো বা বুঝতে পারছেন কিনা জানি না। এই যে মার্কিং করছিলাম, এখন আপনি বলতে পারেন আমি তো মার্কিংটা একেবারে কর্নারে করছি, এইটার এই যে এখানে আছে এইটার একেবারে কর্নারে করছি, তাহলে কেন আমি যখন প্রিন্ট করতেছি এই কর্নারে না হয়ে একটু স্পেস নিয়ে বসছে? এইটার কারণ কি বলতে পারেন? এইটার কারণ হলো আমাদের কিন্তু পেজ, হ্যাঁ পেজে বর্ডার দেওয়া আছে। এই যে বর্ডারটা কোথায়, এই যে আমি লেআউট ট্যাব থেকে বর্ডার মার্জিন আছে, এই যে মার্জিন বর্ডার দেওয়া আছে। সো আপনি চাইলে বর্ডারটা আপনার নিজের মতো করে নিতে পারেন। আপনার কোনো একটা কাজে বর্ডার বেশি প্রয়োজন হবে, কোনো একটা কাজে বর্ডার কম প্রয়োজন হবে। যেরকম আমরা এইটা আরও ভালো করে শিখব কখন জানেন, আমাদের কোর্সে ইনভয়েস মেকিংয়ের একটা ক্লাস আছে, ইনভয়েস কিভাবে তৈরি করতে হয়। তো এই যে ইনভয়েস মানে আমাদের বাংলাদেশে ইনভয়েস খুব বেশি পরিচিত না, বাট এইটা খুব একটা জনপ্রিয় জিনিস। ইনভয়েস মানে আমরা বলি ক্যাশ মেমো, বাংলাতে যেটা বলি ক্যাশ মেমো, ওকে। সো ক্যাশ মেমো কিভাবে তৈরি করতে হয়, একটা স্ট্যান্ডার্ড মানের ক্যাশ মেমো কিভাবে তৈরি করতে হয়, এটা আমরা শিখব। এটা আপনি বলতে পারেন যে এই ক্যাশ মেমো তৈরি করা এটা শেখার কি আছে। দেখেন আমরা যে মার্কেটগুলোতে কাজ করব, সাপোজ fiverr.com-এ যাই, এখানে এসে ইনভয়েস ডিজাইন, আচ্ছা সরি, আচ্ছা ইনভয়েস ডিজাইন লিখে সার্চ করি। দেখেন মানুষজন এই ইনভয়েস ডিজাইনের উপরে কি পরিমাণে কাজ করে। ইনি 1K প্রজেক্ট কমপ্লিট করছে, 1000+ কাজ কমপ্লিট করছে। ইনি 59, ইনি 223, ইনি 86। দেখেন এইভাবে প্রতিজনের প্রোফাইলগুলো চেক করলে আপনারা দেখতে পাবেন সবাই কতগুলো করে কাজ কমপ্লিট করছে। ইনিও 1K করছে, ইনি হলো 43, ইনি 18, ইনি 10টা কাজ কমপ্লিট করছে, ইনিও 160, ইনি 9। সো এরকম কম বেশি মোটামুটি দেখেন সবাই কাজ কমপ্লিট করছে। এই সেম কাজটা, এই যে ইনভয়েস, আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন, জাস্ট ক্যাশ মেমো। বাট এইটা আমরা বাংলাদেশে যেরকম লোকালি যেরকম ব্যবহার করি এইরকম সিস্টেমে না, এটা এক্সেলের মাধ্যমে একটু আপডেট সিস্টেমে, হালকা একটু ডিজাইন থাকবে, সেখানে বেশ কিছু বিষয় ম্যান্ডেটরি আছে, যে বিষয়গুলো মাস্ট থাকতে হবে। যেরকম একটা ক্যাশ মেমোর কোনো দিন ভ্যালু থাকে না যদি সেই ক্যাশ মেমোর ডেট না থাকে, ওকে। ডেট না থাকলে সেই ক্যাশ মেমোর কোনো ভ্যালু থাকে না। একটা ক্যাশ মেমো যদি ক্যাশ মেমোর সিরিয়াল নাম্বার না থাকে তাহলে সেই ক্যাশ মেমোর কোনো ভ্যালু থাকে না, ওকে। সো এই প্রতিটা বিষয় আমরা শিখবো যে কোন কোন বিষয়গুলো মাস্ট থাকতে হবে ম্যান্ডেটরি একটা ক্যাশ মেমোতে, এটা এক্সেলের মাধ্যমে তৈরি করা শিখবো, ওকে। সো যে সেট আপটা শিখতেছিলাম সেটা একটু বলি, এবার আসি। আপনি বলতে পারেন যে আমার এখান থেকে দেখাচ্ছে যে এই যে বর্ডারিংটা করছি আমরা বা পয়েন্ট যেটা করছি একটু
প্রিন্ট মোডে যাই, যাওয়ার পরে দেখতেছিলাম আপনারা বললেন যে এই অংশটা বর্ডার আছে, সো উপরের অংশটা বর্ডার আছে, নিচের অংশটা বর্ডার আছে। সো আমরা মোটামুটি একটা জিনিস দেখতে পারতেছি, উপরের অংশে যে বর্ডারটুকু তার থেকে নিচের অংশের বর্ডারটা একটু বেশি বড় দেখাচ্ছে, লেফট সাইডে যে বর্ডারটা তার থেকে রাইট সাইডের বর্ডারটা একটু বেশি দেখাচ্ছে। এর পিছনে কারণ কি জানেন? এর পিছনে কারণ মাইক্রোসফট এক্সেল আপনাকে এই যে কোনো মানে যে কোনো যে কলাম আছে তার শেষ পর্যন্ত সিলেক্ট করে, বাট একটু বেশি যদি হয়, যেরকম আমি জাস্ট বোঝানোর জন্য আরেকটু হালকা টান দেই, এখানে একটু বড় করি, দেখেন এই যে তাও কিন্তু সিলেক্ট অবস্থা আছে, তার মানে বুঝতে পারতেছেন এই সাইডে আরও একটু জায়গা নিতে পারবে, আমাদের প্রয়োজনের স্বার্থে নেই। এখন আমি যদি প্রিন্টের উপরে ক্লিক দিই তখন দেখবেন যে এই সাইডে যতটুকু এই সাইডে ততটুকু হয়ে গেছে। তো বিষয়টা হয়তো বা বুঝাতে পারলাম যে বাই ডিফল্ট এখানে এই যে বাই ডিফল্ট প্রতিটা প্রতিটা কলাম, এগুলোকে বলে কলাম, এ বি সি ডি এগুলোকে বলে কলাম। বাই ডিফল্ট প্রতিটা কলাম একটা সেম সাইজের থাকে, যে কারণে মাইক্রোসফট এক্সেল ওই শেষ পর্যায়ে এসে এখান থেকে বলে এই পর্যন্ত তোমার A4, বাট একটু বড় করা যায়। এই যে দেখতে হবে কখন আসলে আপনি বেশি বড় করলে কিন্তু হবে না। আবার দেখেন এইচে চলে আসছে, এই যে এইচ, এখন এইচে চলে আসলে আসলে অসুবিধাটা কি, আমি যদি প্রিন্ট মোড দিয়ে দেখাই, এখন দেখেন এই যে বর্ডারটা শেষ হয়ে গেছে, এখানে আর কি সে পয়েন্ট যেটা এ দিছিলাম সেটা কি আছে না। সো আপনাকে করতে হবে আর একটু ছোটো করতে হবে মাস্ট, এই যে ছোটো করতেই থাকে। এখন দেখেন এখানে চলে আসছে, তার মানে এটাই পারফেক্ট। সো এবার প্রিন্ট মোডে যান, এখানে লেফট এবং রাইট সাইডে একেবারে সেম জায়গা আছে। এখন তার মানে আপনি বুঝতে পারছেন, এইটা যদি A4 পেজে প্রিন্ট করেন তাহলে আপনার এই জায়গাটুকুর ভিতরে আপনাকে সব কিছু রাখতে হবে, তাহলে অনলি A4 পেজে পারফেক্টলি প্রিন্ট করতে পারবেন। আদারওয়াইজ এর বাইরে যদি যে কলামে কিছু করেন বা আপনি যদি 51 নম্বর রোতে কিছু এসে লিখেন তাহলে সেটা অবশ্যই কেটে যাবে, সেটা আর প্রিন্ট হবে না। ওকে, সো এই সেটআপটা আমরা একটু বেসিকটা ধারণা নিলাম। এর পরবর্তীতে যখন ইনভয়েসের ক্লাসটা দেখব ওইখানে একেবারে বিস্তারিত আরও কিছু দেখব। ওকে, সো মোটামুটি আমরা পেজ সেটআপ সম্পর্কে কিছু না কিছু ধারণা পেলাম। মাইক্রোসফট এক্সেলে এবার নতুন করে কিছু একটা শিখি। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই প্রতিটা বক্সের নাম কি বলছিলাম, মনে আছে কি আপনাদের? সেল। সো এই সেলটা কিন্তু, এই সেলে আবার কিন্তু একটু ব্যাপার আছে, অ্যাক্টিভ সেল আর ইনঅ্যাক্টিভ সেল আছে। সো অ্যাক্টিভ সেল কোনটা আর ইনঅ্যাক্টিভ সেল কোনটা সেটা একটু বলি। আপনি যে সেলে কার্সেলটা রাখবেন সেই সেলটা হলো অ্যাক্টিভ সেল, আপনার কার্সেলটা একেবারে যেখানেই থাকবে সেই সেলটার হলো অ্যাক্টিভ সেল, বাকি সেলগুলো ইনঅ্যাক্টিভ সেল। কেন আসলে ইনঅ্যাক্টিভ সেল বোঝানোর জন্য বলি। আমি মনে করলাম যে কার্সেলটা এখানে রাখছি C2-তে, বাট আমি চাচ্ছি যে এই K2-তে কিছু মানে লিখতে, আমি কিন্তু পারবো না। আমার কার্সেলটা যেখানে থাকবে সেখানেই অনলি কোনো কিছু হবে। যেরকম আমি এখন এখানে লিখলাম, এই সেলটা দেখেন এখন কাজ করতেছে, আর এই সেলে যা কিছু লিখবো সব কিছু ফর্মুলা বারে শো করবে। তার মানে এই সেলটা অ্যাক্টিভ, বাকিগুলো ইনঅ্যাক্টিভ, কারণ বাকি সেলগুলোতে আপনি কিছু এখন লিখতে পারবেন না, কিছু পেস্ট করতে পারবেন না, এগুলো কিছুই করতে পারবেন না, কারণ ওগুলো ইনঅ্যাক্টিভ সেল। আপনি কার্সেলটা যে সেলে রাখবেন অনলি সেই সেলটাই অ্যাক্টিভ সেল। সো মোটামুটি হয়তো বা বুঝাতে পারলাম কোনটা কেন অ্যাক্টিভ সেল বলে আর কেন ইনঅ্যাক্টিভ সেল বলে। আচ্ছা, 1 মিনিট আমি একটা কল করে দেই। ওকে, সো অ্যাক্টিভ সেল এবং ইনঅ্যাক্টিভ সেল কি বলে বা কোনটাকে বলে হয়তো বা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। এখন জাস্ট আরেকটা বিষয় নিয়ে বলি। এই অ্যাক্টিভ সেলে আপনি যদি কার্সেলটা রাখেন তাহলে এই সেলের ভ্যালুটা ফর্মুলা বারে শো করে। যেরকম আমি যদি এখানে কার্সেলটা রাখি, এখানে আসলে কিছু আছে, কিছুই নাই, ব্ল্যাঙ্ক, তো যে কারণে কিছু দেখাচ্ছে না। আমি এখানে যদি মনে করি যে ডাবল এ লিখলাম, দুইটা ইয়ে দিলাম, ছোটো হাতের স্মল লেটারের দুইটা এ, সেটা দেখেন ফর্মুলা বারে শো করতেছে। সো মোট কথা অ্যাক্টিভ সেল ভ্যালুগুলো, অ্যাক্টিভ সেলের ভ্যালুগুলো ফর্মুলা বারে শো করে। ওকে, সো অ্যাক্টিভ সেল ইনঅ্যাক্টিভ সেল কি হয়তোবা আমরা ক্লিয়ার হলাম। নেক্সট, আমাদের মাইক্রোসফট এক্সেলে আমরা যখন কাজ করব তখন কোনো কিছু যদি পেস্ট করি তাহলে যে সিস্টেমে পেস্ট করব সেটা হলো ডাবল ক্লিক করে পেস্ট করব। আবারও বলি, ডাবল ক্লিক করে পেস্ট করব। এখন আমরা জাস্ট এখন যেটা শিখতেছি সেটা হলো কপি পেস্ট। মনে করলাম যে কোনো ওয়েবসাইট থেকে আমরা কোনো ভ্যালু কপি করে নিয়ে আসতেছি। সাপোজ আপনাকে বলতেছে কোনো একটা ডাটা এন্ট্রি কাজে আপনাকে বলা হচ্ছে যে চ্যানেলের নামটা নিতে, তাহলে চ্যানেলের নামটা কি? এটা।
সো আমি এই চ্যানেলের নামটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এক্সেলে যে পেস্ট করার সময় আমরা দুইটা সিস্টেমে পেস্ট করতে পারি। একটা হলো জাস্ট দেখেন এই সেলটার উপরে কার্সেল রেখে কন্ট্রোল ভি দিলাম, ওকে। এখানে দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে না কালারটা, কিন্তু উপরে ফর্মুলা বারে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বিভাস একাডেমি লেখা। আর এইটাতে ডাবল ক্লিক করলাম, এবার ডাবল ক্লিক করে পেস্ট করলাম। সো দুইটা পেস্টের ভিতরে যে পার্থক্যটা আছে সেটা হয়তো বা আমরা বুঝতে পারলাম। একটা হলো ডাবল ক্লিক করে পেস্ট, আর একটা হলো ডিরেক্ট জাস্ট সেলের উপরে কার্সেলটা রেখে এই যে সেলে কার্সেলটা রাখলাম, কন্ট্রোল ভি দিলাম। এইটা কিন্তু আমরা করব না। সো আমরা যেভাবে পেস্ট করব মাইক্রোসফট এক্সেলে, সেটা হলো যে সেলে যে ভ্যালুগুলো পেস্ট করি না কেন ডাবল ক্লিক করব, দেন কন্ট্রোল ভি দিব, ডাবল ক্লিক করব, দেন কন্ট্রোল ভি দিব। ডাবল ক্লিক করলে আর মানে বুঝবেন কি করে যে ডাবল ক্লিক হয়েছে সেটা একটু বুঝাই। আপনি কার্সেলটা, আচ্ছা আমি জুম করি, ওকে। আমি কার্সেলটা জাস্ট এখানে রাখছি, দেখেন শুধুমাত্র এই সেলটা সিলেক্ট হয়ে বসে রয়েছে। আমি ডাবল ক্লিক করলাম, এখন দেখেন ওইখানে কার্সেলটা আপ ডাউন করতেছে, ওকে। সো বোঝানোর জন্য এই যে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলাম, এখন দেখেন কিভাবে বসছে। আর ডাবল ক্লিক করলাম, এখন দেখেন আপ ডাউন করতেছে, এবার কন্ট্রোল ভি দিলাম। দুইটার ভিতরে পার্থক্য হয়তো বা বুঝতে পারছেন আপনারা, ওকে। সো আমরা পুনরায় জুম আউট করি, ওকে। সো এইখানে বেশ কিছু বেসিক টিপসের কথা বললাম, আপনারা সব সময় এইভাবে ডাবল ক্লিক করে বসাবেন। তাতে সুবিধাটা হবে কি, আপনার ফরম্যাটটা ঠিক থাকবে, আপনার পেজের ডিজাইনটা ঠিক থাকবে, ওকে। এই ডিজাইন নিয়ে একটু কথা বলি। আমার ইউটিউবে একটা মানে আপু আমাকে নক করে বলে যে আমার এই ক্লায়েন্ট আমাকে কাজটা দিয়েছে, বাট কাজটা অ্যাকসেপ্ট করতেছে না, বাট আমি যতটুকু ভাবতেছি কাজটা কিন্তু আমি পারফেক্টলি করছি। তো আমি ওনাকে বললাম যে আপনি কি ফাইলটা আমাকে সেন্ড করেন আর এটা আমাকে দেন। ও আসলে রিভিশন যা কেন পাঠাচ্ছে, কি লিখে পাঠাচ্ছে, ওইটা আমাকে একটু স্ক্রিনশট মেরে দেন, আমি বুঝে নিবানে। সো উনি আমাকে প্রথম ফাইলটা সেন্ড করছে, ফাইলটা ওপেন করে দেখি জাস্ট উনি কাজটা পারফেক্টলি কমপ্লিট করছে, বাট ওই যে পেস্ট করার সময় এই পেস্ট করছে, মানে কোনো রো বড়, সাপোজ এই বিভাস একাডেমি লেখা, এটা এইভাবে পেস্ট করছে। আমার এই ইউআরএলটা যদি নেই, এটা নিয়ে এভাবে পেস্ট করছে, দেখেন এটা এরকম, এটা এরকম। আপনারা নিজেরাই কি এই ফাইল কখনো অ্যাকসেপ্ট করবেন? আপনি নিজে হলেও এইটা মানে বোঝাই যাচ্ছে না। আবার এইটা এরকম, আবার যদি এখান থেকে সাপোজ নাম্বার অফ সাবস্ক্রাইবারের উপরে এইটা কপি করি, এটা কন্ট্রোল সি দিলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিলাম, দেখেন তো আপনি নিজে হলে এই ফাইলটা কখনো অ্যাকসেপ্ট করতেন কিনা। তো পরবর্তীতে আমি করলাম কি, আমি বিষয়টা বুঝতে পারলাম, এবং আমি এইটা কিন্তু আবার পরবর্তীতে ডাবল ক্লিক করে বসাতে হয় না, ওকে। যদি কখনো ভুল করে এরকমভাবে বসাই ফেলেন আপনারা, আচ্ছা আমি দেখাই, ইয়েস, যদি কখনো ভুল করে এরকমভাবে বসাই ফেলি আমরা, তখন আসলে কি করব, এই যে সো মনে করলাম আমরা কাজটা কমপ্লিট হয়ে গেছে, তখন আসলে কি করব, আর তো আর ডাবল ক্লিক করে বসানোর অপশান নেই। তখন আসলে আমরা যে কাজটা করব সেটা একটু পরে, আচ্ছা দেখি, এই যে সো উনি যে কাজটা করছে সেটা নিয়ে আমি একটু দেখাই, এতগুলো ভিডিওস, ওকে। ওকে, উনি মনে করলাম যে এভাবে আমাকে এইভাবে ফাইলটার কাজ কমপ্লিট করছে। বাট এইটা যদি আপনি এখন একসাথে ঠিক করে নিতে চান, তাহলে কি করবেন, সমস্ত ভ্যালুগুলোকে সিলেক্ট করবেন। এইটা জাস্ট একটা রোতে আছে বলে আমি এভাবে সিলেক্ট করলাম, আদারওয়াইজ যে কোনো একটার উপরে কার্সেল রেখে কন্ট্রোল এ দিলে সমস্ত ডাটাগুলো সিলেক্ট হয়ে যেত, ওকে। সো আমি সমস্তটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তার পূর্বে একটু দেখে নেবেন, আপনি এই যে বাইরে কার্সেলটা রাখবেন, যেখানে কাজ করেন নাই সেখানে কার্সেলটা রাখবেন। ফন্ট আছে কি, এখান থেকে ফন্ট বলে একটা টুল আছে, যতগুলো ফন্ট এখানে অ্যাভেলেবেল আছে বাই ডিফল্ট ক্যালিবেরি বা ক্যালিবেরি বডি বলে একটা টুল এখানে থাকে, এই যে ক্যালিবেরি বডি, বাই ডিফল্ট এটাই থাকে। সো বাই ডিফল্ট দেখবেন যে ক্যালিবেরি আছে আর ফন্ট সাইজ 11 আছে, বাট আপনি যদি কার্সেলটা এইখানে রাখেন, আমি মনে করলাম এই বিভাস একাডেমি লেখা আছে, এটা কিন্তু রো 4 এবং A4 কলামে, মানে সরি A4 সেলে। সো A4 সেলের উপরে যখন কার্সেলটা রাখলাম, তখন ফন্টটা কি হয়ে গেছে দেখেন, রোবট বাইরে, তারপর A4 এর জায়গায় A5 এ রাখলাম, আবার দেখেন ক্যালিবেরি শো করতেছে। সেমভাবে এখানে রাখছি, এবার ক্যালিবেরি 11, এখানে রাখছি রোবট, তার মানে ফন্টটা ভিন্ন হয়ে গেছে। সো কি করবেন, সমস্তটা সিলেক্ট করে ফন্টটা চেঞ্জ করে দিবেন এখান থেকে
কোনটা দিবেন, উপরের দিকে আসবেন, ক্যালিব্রি যেখানে আছে, এই যে ক্যালিব্রি বডি, ওকে, এখান থেকে, বা এই এরিয়েল বা ক্যালিব্রি, বেশিরভাগ সময় আমরা এটা সিলেক্ট, এরিয়েল অথবা ক্যালিব্রি বডি, এটা দিলাম। এরপরে আসি, ফন্ট সাইজটা অনেক বেশি বড় হয়ে গেছে, দেখেন বাইরে কার্সেলটা রাখলে ফন্ট সাইজ 11 দেখাচ্ছে, সো এখানে ফন্ট সাইজটা 27 আছে, আমি এখন 11 করে দিব। ওকে, এখনও কি ঠিক হয়েছে? না, ঠিক হয় নাই। সো এইটা বুঝবো কী করে ঠিক করার জন্য, কালারটা চেঞ্জ করে দিব, কালারটা এখানে ফন্ট কালার ব্ল্যাক করে দিব। সো এবার দেখেন কিছু অংশ আবার বোল্ড হয়ে গেছে, এইটা আবার বোল্ড হয়ে আছে, কিন্তু এগুলো কিন্তু বোল্ড না, আমি বাইরে কার্সেল রাখলে এখানে বোল্ড শো করতেছে না। সো সমস্তটা সিলেক্ট করে প্রথম বোল্ডের উপরে ক্লিক দিব, তাহলে সবগুলো বোল্ড হবে, আবার পুনরায় এটাকে ডিসেবল করে দিব। এখন দেখেন ঠিক হয়ে গেছে। সো হয়তোবা বুঝতে পারলেন যে কি করলাম, ওই পেজটা বা ওই ফুল ডাটা ভ্যালুটাকে, সেটা যদি বিশাল বড় ডাটা টেবিল থাকতো আমরা একসাথে সিলেক্ট করতাম, প্রথমে চেঞ্জ করতাম ফন্ট, তারপরে চেঞ্জ করতাম ফন্ট সাইজ, তারপরে চেঞ্জ করতাম ফন্ট কালার, তাহলে হয়ে যেত। আর যদি কেউ বোল্ড হয়ে যায়, কেউ ইটালিক হয়ে যায়, যে যেভাবে থাক না কেন, আমরা সেটাকে সেভাবে চেঞ্জ করে নিয়ে আসতে পারতাম। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, ওকে, সো আমরা মোটামুটি বেসিক কিছু ধারণা নিলাম এখান থেকে। ওকে, সো মাইক্রোসফট এক্সেলে আমরা এখন কি শিখতে পারি দেখি। মাইক্রোসফট এক্সেলে আমাদের যে টপিকসগুলো আছে, আমরা মাইক্রোসফট এক্সেলে চলে আসছি। সো আমরা প্রথম দেখলাম ডাটা কিভাবে এন্ট্রি করতে হয় এবং ডাটা কিভাবে ফরম্যাটিং করতে হয়। সো মোটামুটি আমরা বুঝতে পারলাম ডাটা এন্ট্রি কিভাবে করব এবং ফরম্যাটিং কিভাবে করব। এইটা কিন্তু এন্ট্রি করতে হলে অবশ্যই ডাবল ক্লিক করে এন্ট্রি করবেন, আর ফরম্যাটিং করবেন এই সিস্টেমে, যেটা বললাম যে বিশাল বড় একটা ডাটা শিট আছে, সাপোজ আমি বোঝানোর জন্য আরেকটা ফাইলে যেয়ে দেখাচ্ছি, আবার একটু ফরম্যাটিংটা সম্পর্কে বলতেছি। মনে করলাম যে এক্সেল লিস্ট, এটা কি, আচ্ছা মনে করলাম এটা। সো এইটা যদি আমরা এলোমেলোভাবে থাকতো, আমরা যে কাজটা করতাম, প্রথমে কন্ট্রোল এ দিতাম, তাহলে সমস্ত ডাটা শিটটা সিলেক্ট হয়ে যেত। এখান থেকে আমাদের প্রথমে ফন্টটা চেঞ্জ করে দিতাম, ক্যালিব্রি অথবা এরিয়েল যেটা দেই না কেন, এখান থেকে একটা করে দিতাম, তাহলে সবগুলো ফন্ট একই হয়ে যেত। মনে করলাম ক্যালিব্রি করলাম, ফন্ট সাইজটা করে দিতাম 11 অথবা 10, আমাদের বাই ডিফল্ট 11, 12 থাকে, সো আমরা 11 করে দিলাম। এবার আসি, এখান থেকে যদি আর কোনো চেঞ্জ আনতে হয়, যেরকম ফন্ট কালারটা আমরা মানে ব্ল্যাক করে দিতে পারি, মানে সবগুলো ফন্ট কালার ব্ল্যাক থাকবে, সো ব্ল্যাক করে দিতাম। তারপরে যদি এরকম হতো বোল্ড হয়ে থাকতো কোনো কিছু, তাহলে বোল্ডের উপরে ক্লিক দিতাম, সমস্তগুলো বোল্ড হয়ে যেত। আবার এটাকে ডিসেবল করে দিতাম, তাহলে সমস্তগুলো আবার সেম হয়ে যেত। সো এরপরে আমাদের যদি মনে হয় যে যেরকম সবগুলো বর্ডার আছে, আমি এখন সবগুলো বর্ডার দিব, তাহলে কন্ট্রোল এ সিলেক্ট দিতাম, দেওয়ার পরে বর্ডার করে দিতাম। বর্ডারটা কিভাবে দিব, এই যে বর্ডার, অল বর্ডার করে দিব, তাহলে সব টেবিলে দেখেন অল বর্ডার হয়ে গেছে। ওকে, সো মোটামুটি বুঝতে পারলাম। এবার আসি, এখানে এসে আরেকটা জিনিস এখান থেকে শেখার ট্রাই করি। তো আচ্ছা, পুনরায় এসে ফিরে যাই, মেন ফাইলে ফিরে যাই। সো কোনো একটা কাজের স্বার্থে আমাদের অনেক কিছু প্রয়োজন হতে পারে, যেরকম আমরা, আচ্ছা এগুলো একটু ছোটো করে দিই। আচ্ছা, এগুলোতে প্রতিটা এক একটা সেল। ওকে, আমি জানি যে এই সেলে যদি কাজ করি তাহলে এই সেল তখন ইনঅ্যাক্টিভ থাকবে, এই সেল ইনঅ্যাক্টিভ থাকবে, বাট আমাদের কাজের প্রয়োজনে অনেক সময় সেল একটু বিশাল বড় করে নিতে হয়। মনে করলাম যে এইগুলো সব একটা সেল হবে, সো এই একটা সেলের অর্থ কিন্তু মার্জ করা। ওকে, মনে করলাম যে এই অংশটুকু আমি একটা সেল তৈরি করব শুধুমাত্র, এইখানে আমি ডিটেলস বিস্তারিত লিখবো, সামথিং এরকম কিছু হতে পারে। সো তখন আমরা কি করি, এই পুরো সেলটাকে, যে অংশটুকু আমরা কাজ করব সেই অংশটুকু সিলেক্ট করে এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টারের উপরে ক্লিক দিই। ওকে, কয়েকটা সিস্টেমে করতে পারি, মার্জ, এক্সেস, মার্জ সেল। আমরা বেসিকটা আগে শিখি, পরবর্তীতে যখন আরেকটু অ্যাডভান্স লেভেলের কিছু শিখবো, বিস্তারিত শিখবো। সো মার্জ অ্যান্ড সেন্টারের উপরে ক্লিক দিলাম, তাহলে দেখেন এইটা শুধুমাত্র একটা সেট হয়ে গেছে। এখন আপনি এখানে কিছু লিখেন, এই যে, তো দেখছেন, এখন আপনি বলতে পারেন নিচের দিকে কেন আসলো। সো এই বিষয়টা নিয়ে এখন কথা বলবো। ওকে, সো এইটা নিয়ে একটু কথা বলতে হলে আমি সেলটাকে ছোটো করি এরকম, তাহলে ক্লিয়ারলি বোঝাতে পারবো। ওকে,
সো এই অ্যালাইনমেন্ট নিয়ে এবার একটু কথা বলবো। অ্যালাইনমেন্ট, সো অ্যালাইনমেন্ট এখানে কিন্তু তিনটা, উপরে তিনটা এবং নিচে তিনটা অ্যালাইনমেন্ট আছে। মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা জানেন যে টোটাল 4টা অ্যালাইনমেন্ট ছিল, লেফট, মিডিল, রাইট এবং আরেকটা ছিল জাস্টিফাই। লেফট সাইড মানে লেফটে বাম সাইডে সোজাসুজি দাগ কাটা থাকতো, ডাইন সাইডে তখন কোনো ব্যাপার না, কি হবে কি না হবে সেটা ডাইন সাইডের ব্যাপার। বাম সাইডে রাইট সাইডে যখন অ্যালাইন করতাম তখন রাইট সাইডে সোজা দাগ কাটা থাকতো, বাম সাইডে এলোমেলো থাকতো। সেন্ট্রাল মানে কোনো কিছু যদি আমরা সেন্ট্রালে, সাপোজ প্যারাগ্রাফের টাইটেল আমরা সেন্ট্রালে রাখি, এরকম বেশ কিছু বিষয় যদি সেন্ট্রালে রাখার হয় সেন্ট্রাল রাখতাম। আর এরকম যদি দুই সাইড বর্ডার সমান করতে চাই তখন জাস্টিফাই করতাম। বাট এখানে এসে টুল হলো 6টা টোটাল। সো এই 6টা টুলের আসলে কাজ কি আমরা এখন দেখব। মাইক্রোসফট এই জন্য আমরা বক্সটা একটু বড় করে নিলাম। আর এই বড় বক্সটা, এই ছোট বক্সটা আমরা ইজিলিভাবে বোঝাতে পারতাম না। সো এই বড় বক্সটাকে বলে মার্জ অ্যান্ড সেন্টার। ওকে, বড় বক্সটা কেন করলাম? বড় বক্সটাকে বলে মার্জ অ্যান্ড সেন্টার করা। কেন মার্জ অ্যান্ড সেন্টার করতে হয় আমরা পরবর্তীতে যখন কাজ মানে পুনরায় কন্টিনিউ করব তখন অনেক কিছু শিখব। আচ্ছা, কেন মার্জ অ্যান্ড সেন্টার করতে হয় একটু দেখে আসি, হিস্টোরিটা একটু বলে আসি বা এরকম একটা বিষয় দেখে আসি। সো এই ফাইলটা একটু ওপেন করি। ওকে, সো ফাইলটা ওপেন করে ক্লাস 10-এ যাই। এখানে দেখেন আমি যে শিটটা এখানে রেডি আছে এইটা হলো রোল নাম্বার, ঠিক আছে। সো এই রোল নাম্বারটা আমি কিন্তু উপরে যেখানে লিখছি রোল নাম্বার, এখানে কিন্তু রো 1 এবং রো 2 মিলিয়ে লিখছি রোল নাম্বার। ওকে, তো এইটা দুইটা মিলিয়ে যখন লিখছি একসাথে করতে হলে মার্জিন সেন্টার করে নিছি। এবার আরেকটু বুঝাই, এটা হলো স্টুডেন্টের রোল নাম্বার। এখানে এসে স্টুডেন্টের নাম, স্টুডেন্টের ফাদার্স নেম, মাদার্স নেম, ব্লাড গ্রুপ, হোম ডিস্ট্রিক্ট আর সে কোন গ্রুপে আছে। সো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু তার সম্পূর্ণ পার্সোনাল ইনফরমেশান, একটা স্টুডেন্টের পার্সোনাল ইনফরমেশান। তাই উপরে আমি এই যে সবগুলো রো একসাথে করে ফেলছি, দেখেন এই যে দেখতে পারতেছেন কিনা জানি না, এটা কিন্তু মার্জিন সেন্টার করা। এটা এই সবগুলোকে বর্ডার থাকলেও কিন্তু এখানে বর্ডার জাস্ট এখান থেকে শুরু, এই যে আমি একটু বড় করে দেখাই, এই যে বর্ডার কিন্তু একটা বর্ডারে, এই যে। সো এইটা কিন্তু পার্সোনাল ইনফরমেশান, একটা স্টুডেন্টের পার্সোনাল ইনফরমেশনের পার্টটা, তাই আমি এখানে করলাম। পার্সোনাল ইনফরমেশনের ভিতরে না স্টুডেন্ট নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো। এবার আসি এই সাইডে এসে আমি একাডেমিক ইনফরমেশানগুলো রাখছি। ওকে, তার একাডেমিক পার্টে যেরকম বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, কোন বিষয়ে কত মার্কস পাইছে সেরকম একটা শিট আমি রেডি করে রাখছি। এইটা হলো একাডেমিক ইনফরমেশান, যে কারণে এই উপরে আমি মার্জিন সেন্টার করে সেটা লিখে রাখছি। সো মার্জিন সেন্টার কেন করতে হয়, কেন প্রয়োজন, হয়তো বা বিষয়টা বুঝতে পারলাম এখন। সো আমরা আরও বিস্তারিত বলবো মার্জিন সেন্টার নিয়ে, সমস্যা না, টেনশন নেওয়ার কিছু নেই। সো যেটা বলতেছিলাম, আমরা এখন অ্যালাইনমেন্টের বিষয়টা শিখি। সো মনে করলাম যে BIVASHSCA, আচ্ছা এটা লিখলাম, বাট এটা একটু ছোট হয়ে যাচ্ছে, আমরা একটু বড় করি বোঝার সুবিধার্থে, একটু বড় করে দিলাম। ওকে, সো এই বড় অংশটা আমরা মার্জিন সেন্টারে আসলে কিভাবে অ্যালাইনমেন্ট করব। সো আমি যখন লিখছি তখন কিন্তু এই বক্সের ডাউন মানে ব্লু সাইডে বসে আছে, মানে এই বক্সের নিচে বসে আছে। এ কেন নিচে বসে আছে, এ কেন উপরে উঠলো না, এ কেন বাম সাইডে গেল না, এ কেন ডাইন সাইডে গেল না, এইটা এখন নির্ভর করবে এই অ্যালাইনমেন্ট টুলগুলোর উপরে। উপরে যে অ্যালাইনমেন্ট টুলটা আছে সেটা হলো একটা বক্সের কোন পজিশনে বসবে সেইটাকে নির্ধারণ করে। আর নিচে যে উপরে 3টা টুল আছে, নিচেও 3টা টুল আছে। ওকে, নিচের 3টা টুলের কাজকে আগে বলি। লেফট সাইড, আমি দেখেন লেফটে বাই ডিফল্ট মিডিলে থাকে, এই যে মিডিল, কারণ মার্জিন সেন্টার করছিলাম যে কারণে এই সেন্টারে আছে। সো প্রথমে আমি বললাম যে তুমি এটাকে লেফটে করে দাও, গুড। সো এক্সেল আমাকে কি বললো, লেফটে করে দিল। মিডিলে বললাম, মিডিলে করে দিল। রাইটে বললাম, রাইটে করে দিল। সো এইটা হলো ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, মানে আড়াআড়ি যেটা। আর হরিজন্টাল অ্যালাইনমেন্ট, একটা হরিজন্টাল আর ভার্টিক্যাল যদি না বোঝেন একটু দেখাই। এখান থেকে বুঝতে পারবেন, এইটা হলো হরিজন্টাল অ্যালাইনমেন্ট।
তার মানে আড়াআড়ি যেটা, আর উপর নিচে যেটা সেটা হলো ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। ওকে, সো আমাদের এক্সেলে এই যে টুলটা আছে এইটা হলো হরিজন্টাল অ্যালাইনমেন্ট, আর এই যে টুলটা আছে এটাকে বলে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। উপরে যে তিনটা টুল, এই তিনটা টুল হলো ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। ভার্টিক্যাল মানে কি, এই যে উপর থেকে নিচে এই অংশটুকু কাজ করবে, এই অংশটুকু এভাবে কাজ করবে, উপর থেকে নিচে কাজ করবে। আর হরিজন্টাল অ্যালাইনমেন্টের অর্থ কি, আড়াআড়ি কাজ করবে। তার মানে এই যে বক্সের বাম সাইড থাকবে না মিডিল সাইড থাকবে না রাইট সাইড থাকবে সেটা নির্ধারণ করবে, অর্থাৎ এইভাবে কাজ করবে, সরি এইভাবে কাজ করবে। আর হরিজন্টাল হলে সেটাকে আমি নিজেই খুলে ফেলছি, আর ভার্টিক্যাল হলে সেটাকে কি বলবে, সেটা এভাবে কাজ করবে। ওকে, সো বাই ডিফল্ট হরিজন্টাল অ্যালাইনমেন্ট নিয়ে আমরা কথা বলতেছি। নিচের তিনটা, এই তিনটা হলো হরিজন্টাল অ্যালাইনমেন্ট। আপনি বক্সের কোথায় রাখবেন হরিজন্টালি সেটা বলে দিবেন। এখন কেউ মনে করলেন যে আমি এইটাকে বক্সের এরকম মিডিল পজিশনে রাখবো, এই যে মিডিল পজিশনে। ওকে, তাহলে সে কি করবেন, মিডিল পজিশনে তো রাখবেন, তাহলে মিডিল পজিশনে রাখতে হলে আপনার বক্সটা এই অবস্থায়, আপনি তখন এখানে মিডিল অপশনের উপরে ক্লিক দিবেন। এইটা হলো ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের মিডিলে ক্লিক দিবেন। তাহলে আপনার সাপোজ ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডিলে ক্লিক দিলাম, মিডিল সামনে চলে আসলো। এখন আপনি বলতে পারেন ভার্টিক্যালের মিডিল, বাট আপনি হরিজন্টাল যেটা আছে মানে আড়াআড়ি যেটা আছে এই অবস্থায় এখানে কোথায় রাখবেন, বাই ডিফল্ট কিন্তু লেফটে আছে, মিডিলের এই মিডিল পজিশনে রাখবেন, লেফট রাইট পজিশনে রাখবেন। সো আপনি সেটা বলে দিতে পারবেন। এই যে দেখেন, এই যে আপনি কোথায় রাখতে চাচ্ছেন এবার বলে দেন। এখন আপনার মনে হলো কোনো একটা কাজের জন্য আপনার উপরে কর্নারে, এই কর্নারে রাখতে হবে, তখন আপনি কি করবেন, উপরে কর্নারের অর্থ হলো বাই ডিফল্ট ভার্টিক্যাল যে অ্যালাইনমেন্ট আছে সেটা হলো এই যে উপরেরটা, আর হরিজন্টাল যে অ্যালাইনমেন্ট আছে সেটা হলো লেফটটা। এবার আসি, কোনো কারণে উপরে মিডিলে রাখতে হবে, তখন কি করবেন, উপরে এই কর্নারে রাখলেন, মিডিলেটা। সো এই তিনটা অ্যালাইনমেন্ট নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে কিনা বলেন। ওকে, সো সিম্পলি আমি আবার একটু বোঝানোর চেষ্টা করি। ওকে, এই বক্সটার পাশে এখানে দিয়ে সেটা যদি আমি শেপ দিয়ে বোঝাই তাহলে সব থেকে বেশি ভালো হয়। ওকে, শেপে যাই, শেপে যাওয়ার পরে এখান থেকে বোঝাই। এই যে এই বক্সটাতে আমি শেপ করলাম। ওকে, এই বক্সটার স্টাইলে শেপ করলাম, আর আরেকটা শেপ করব মিডিল পজিশনে দিয়ে এখান থেকে। ওকে, সো দুই অ্যালাইনমেন্ট আমরা বুঝতে পারতেছি যে এইটা হলো ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এটা হলো হরিজন্টাল অ্যালাইনমেন্ট। এইটা হলো ভার্টিক্যাল উপর নিচে, সেই টুলটা আসলে এই উপরে থাকে, আর হরিজন্টাল অ্যালাইনমেন্টটা হলো নিচে থাকে। এখন যদি আমরা বক্সের কোথাও রাখতে চাই সেটা আমাদের উপর নির্ভর করবে। আমি যদি বক্সের একেবারে সেন্ট্রাল পয়েন্টে রাখতে চাই তাহলে মনে করবেন যে দুই অ্যালাইনমেন্টের সেন্ট্রালে রাখতে হবে, অর্থাৎ আপনি যদি ভার্টিক্যালেরও সেন্ট্রালে রাখেন, হরিজন্টালেরও তো সেন্ট্রালে আছে, এটা রাখেন, এই যে সেন্ট্রালে রাখেন, তাহলে মিডিলে থাকবে। ওকে, সো এই অ্যালাইনমেন্ট এইভাবে কাজ করে, আপনারা হয়তোবা ক্লিয়ার হওয়ার কথা। এখন যে বুঝতে পারেন না একটু কোশ্চেন করতে পারেন। আসলে কোশ্চেন করলে হবে কি, সুবিধা হবে বুঝতে। আচ্ছা, এমন কেউ আছেন এখনো বুঝেন নাই? যদি কেউ থেকে থাকেন তাহলে বলেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে বোঝানোর চেষ্টা করবো। এখন একটু এলোমেলো মনে হতে পারে অনেকের, ভার্টিক্যাল হরিজন্টাল এই টার্মসটা যখন নতুন মনে হয়েছে তখন একটু এরকম মনে হতে পারে। ওকে, সো যেহেতু কোনো কোশ্চেন নাই, সো আমরা কন্টিনিউ করতে পারি তাহলে। ওকে, সো আমাদের এই অ্যালাইনমেন্ট প্রচুর প্রয়োজন হবে। আমরা ভবিষ্যতে যখন কোনো সমস্যা ফেস করব আবার এটা নিয়ে কথা বলবো। সো নেক্সট,
পেজ সেটআপ, এই পেজ সেটআপ অ্যান্ড ডিজাইন, এটা আমরা অলরেডি পেজ সেটআপ সম্পর্কে হালকা পাতলা কিছু কথা বলছি, বাট এই সেটআপটা ফুলফিল এইখানে একটু দেখাবো। ওকে, এই ইনভয়েস মেকিং এটা দেখাবো আপনাদের। এই ইনভয়েস মেকিংটা আমরা এই এক্সেল ক্লাসেই শেষ করব, মানে এক্সেলে তখনই শেষ করব, ওইখানে যাব না, এক্সেলেই শেষ করব, সমস্যা না। ওকে, এবার আসি নাম্বার ফরম্যাটিং এটা নিয়ে। সো এতক্ষণ একটু অনেকের কাছে নতুন নতুন কিছু মনে হয়েছিল, বাট এবার আমরা একটু ইন্টারেস্টিং কিছু শিখব। ওকে, সো নাম্বার ফরম্যাটিং বিষয়টা, এই পার্টটা মাইক্রোসফট এক্সেলে একটা জনপ্রিয় একটা পার্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। ওকে, সো আমি জাস্ট সিম্পলি নাম্বার ফরম্যাটিং একেবারে ছোটো ছোটো বিষয়গুলো দিয়ে শেখাই। যেরকম আমরা এক্সেলে 2 লিখলাম, জুম করে দেখাই, আচ্ছা সরি, মাইক্রোসফট এক্সেলে আমি 2 লিখলাম, দেখেন এই যে আমরা 3 লিখলাম, গুড, আমরা 10 লিখলাম। এবার মাইক্রোসফট এক্সেলে আমি 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, 4 লিখলাম। এগুলো যদি আমি সব একটু ড্র্যাগ করি জাস্ট ধরে এভাবে, সো এইখান থেকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, এই উপরে যেগুলো আছে এগুলো কিন্তু 1 ডিজিটের সব, 1 ডিজিট, বাট নিচ থেকে 2 ডিজিটের হয়ে গেছে। কোনো একটা কাজে আপনাকে বলা হলো বা আপনার প্রয়োজনের স্বার্থে হলো যে সবগুলো 2 ডিজিটে রাখতে হবে। আছে 1 ডিজিট উপরেরগুলো 2 ডিজিটে রাখতে হবে। এখন 2 ডিজিট মানে কি, তাহলে শুরুতে 0 অ্যাড করে দেন, তাহলে 2 ডিজিট হয়ে গেল, 0 1 2 ডিজিট। বাট আপনি কার্সেলটা সরালে দেখতেছেন যে 0টা থাকতেছে না, এই যে 0 থাকতেছে না। সো আমাদের শিখতে হবে যে কয় ডিজিট বলুক না কেন আমরা সেই ডিজিটগুলোর জন্য লিখতে পারি। ওকে, সো প্রথমে আমরা ডিজিট ট্যাপ করি, যেরকম 02 লিখতেছি হচ্ছে না, 05 লিখতেছি বা 4 লিখতেছি হচ্ছে না। সো এইগুলো যদি আপনি করতে চান তাহলে কি করবেন, প্রথমে সিলেক্ট করবেন সমস্তটা। সিলেক্ট করার পরে এখান থেকে নাম্বার বলে একটা টুল আছে, দেখেন, আচ্ছা একটু ডাউন করি এই জায়গাটা। ওকে, সো এখান থেকে দেখেন নাম্বার বলে একটা টুলবার আছে, নাম্বার লেখা। সো এই যে কর্নার অপশনটা আছে, এই যে কর্নার, এইটার উপরে ক্লিক দিবেন। ওকে, আবারও বলি, এই যে কর্নার অপশন আছে এটার উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে সরাসরি নিচে কাস্টমসের উপরে ক্লিক দিবেন। কাস্টমসের উপরে ক্লিক দেওয়ার পরে এই পপ আপটা আপনার সব কিছু বিষয় নির্ধারণ করবে। জাস্ট একটু দেখবেন উপরে স্যাম্পল আকারে কিন্তু শো করতেছে 2 লেখা, তার মানে আমার কার্সেলটা কিন্তু এই B2-র উপরে ছিল, B2-তে কিন্তু 2 লেখা, যে কারণে এখানে 2 শো করতেছে। বাট আমার এই স্যাম্পলে যখন 0 লেখা আসবে তখনই আমরা বুঝবো যে 02 লেখা আসবে, তখনই আমরা বুঝবো। ওকে, সো এইটা করার জন্য আপনি এই উপরে স্যাম্পল আছে, নিচে কি আছে বলেন তো, টাইপ লেখা আছে। এই টাইপে কি লেখা আছে, জেনারেল, কারণ এই জেনারেল সিলেক্ট করা আছে। আপনি 0 সিলেক্ট করলে 0 শো করবে, এই যে 0.00 করলে 0.00 শো করবে। সো এখানে যেহেতু কাস্টম সার্চে আমরা অত কিছু না দেখি, 0-র উপরে ক্লিক দিয়ে এখানে জাস্ট 2টা 0 দিব। আমরা কয়টা ডিজিট করতে চাচ্ছি, 2টা ডিজিট। সো 2টা 0 দিয়ে ওকের উপরে ক্লিক দেব। এখন দেখেন ওকে, এবার আসি ফোন নাম্বার। তো আমরা অনেকে লিখছি, সো ফোন নাম্বার এক্সেলে, মাইক্রোসফট এক্সেলে ফোন নাম্বার ইনপুট করতেছি, বা কাজ হচ্ছে না। এখন আমরা দেখি 01710073358। আমি আমার ফোন নাম্বারটা লিখলাম, লেখার পরে আমি যখন কার্সেলটা সরাচ্ছি 01 নাই। আমি ধরে নিলাম যে বিশাল বড় একটা ফোন নাম্বারের লিস্ট আছে আপনার কাছে। সো এই লিস্টটা আপনি সবগুলো নাম্বারের শুরুতে 0 আনতে চাচ্ছেন। তো কী করবেন, Ctrl+A দিয়ে সিলেক্ট করবেন। আচ্ছা, Ctrl+A দিয়ে সিলেক্ট করতে বলছি। সো এখানে কিছু রং হয়েছে কি না বলেন তো, কেউ কি বলতে পারবেন এখানে কিছু রং হয়েছে? আপনার যে নাম্বারে হলো আপনার 0 দেওয়া লাগবে, তারপরই নাম্বার আসবে। না, আমি বলছি যেটা সিলেক্ট করার ক্ষেত্রে আমরা রং করছি কিনা।
আচ্ছা, যেটা বোঝাতে চাচ্ছি, আমি সিলেক্ট করার সময় আমরা জানি যে কন্ট্রোল এ দিলে সিলেক্ট হয়ে যায়, বাট কন্ট্রোল এ দিলে সিলেক্ট হয়েছে, বাট এই দুইটা কিন্তু আমার সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে এই দুইটা, আমরা কাজ করব শুধুমাত্র এইগুলো। সো আমরা এভাবে ধরে ড্র্যাগ করে টান দিয়ে সিলেক্ট করতে পারি, এরকমভাবে সিলেক্ট করতে পারি, অথবা আমরা কন্ট্রোল এ দিয়ে যদি সিলেক্ট করি সেটা সমস্যা হবে কি, আমাদের যে ভ্যালুগুলো আমরা চাচ্ছি না, কারণ বাংলাদেশের ফোন নাম্বার 11 ডিজিটের হয়। সো আমি শুধুমাত্র এই 11 ডিজিট ফোন নাম্বারগুলো চেঞ্জ করব, এগুলো কি 2 ডিজিটের হয়, এগুলো তো আমার চেঞ্জ করার প্রয়োজন নাই, তাহলে এগুলো কেন সিলেক্ট করব? যে কারণে আমরা সিলেক্টটা এমন সিস্টেমে করব যাতে অন্যগুলো সিলেক্ট না হয়। সো আপনি প্রথম ভ্যালুটাকে সিলেক্ট করে এই কার্সেলটা ডাউন করে শিফট বাটন প্রেস করে লাস্টের ভ্যালুটাকে সিলেক্ট করতে পারেন, তাহলে সমস্ত ফোন নাম্বারগুলো সিলেক্ট হয়ে যাবে। আবারও বলি, প্রথম ভ্যালুটাকে সিলেক্ট করলেন, এবার প্রথম যে নাম্বারটা আছে সিলেক্ট করলেন, বা যে কোনো কাজের প্রথম ভ্যালুটাকে সিলেক্ট করলেন, স্ক্রল করে নিচের দিকে এসে এবার শিফট বাটনটা প্রেস করে লাস্টেরটা সিলেক্ট করলেন। এটাও করতে পারেন, প্রথমটা সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করে ধরে টান দিতে পারেন, হতে পারে। আর আমি যেটা বলবো, আপনার যদি এটা সাপোজ এটা তো অল্প সংখ্যক ফোন নাম্বার ইজিলিভাবে সিলেক্ট করতে পারতেছেন, বাট 1000, 2000, 3000, 10,000 লিস্ট আছে, তখন কিভাবে সিলেক্ট করবেন? প্রথমটা সিলেক্ট করে এই নিচের দিকে স্ক্রল করে আসবেন, 1 মিনিট সময় নষ্ট হয়ে যাবে, তার আগেই ফোন নাম্বার সিলেক্ট মানে ফরম্যাটিং করাই হয়ে যেত। প্রথম নাম্বারটা সিলেক্ট করবেন, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করবেন, সমস্ত ডাটাগুলো সিলেক্ট হয়ে যাবে। আবারও বলি কিভাবে, প্রথম ভ্যালুটা সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করবেন, এরপরে শিফট বাটন, প্রথম কন্ট্রোলটা প্রেস করে তারপরে শিফটটা প্রেস করবেন, এরপরে কিবোর্ডে 4টা অ্যারো আছে, লেফট, রাইট, আপ, ডাউন। আমরা বাকি নাম্বারগুলো এখান থেকে কোন দিকে? নিচের দিকে। সো কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করলাম, তাহলে সমস্তগুলো সিলেক্ট হয়ে গেল। সো সমস্তগুলো সিলেক্ট করা শেষ। নাম্বার ফরম্যাটিংয়ে এই যে টুলবারটাতে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে কাস্টমসে চলে যাব। আমরা কাস্টমস কখন করি বলেন তো, কেউ কি বলতে পারবেন? কাস্টমস আমরা কখন করি? কাস্টমস বলতে কি বুঝি? নতুন করে যখন কাস্টমসটা হলো আমরা যখন আমাদের নিজেদের মতো করে সাজাবো, ওকে, নিজেদের মতো ফরম্যাটিং করব। ওই বাই ডিফল্ট কি ফর্ম, এখানে দেখেন জেনারেল, নাম্বার ইত্যাদি ইত্যাদি আছে, আমাদের এগুলো প্রয়োজন না। আমাদের প্রয়োজন হলো আমি আমার মতো করে ফরম্যাটিং করব। সো এই জন্য আমরা কাস্টমস করি। সো কাস্টমসের উপরে ক্লিক দেওয়ার পরে বাই ডিফল্ট এরকম জেনারেল অথবা জিরো সিলেক্ট করা থাকতে পারে। সো এখান থেকে আপনি জেনারেলও থাকবে, জিরোও থাকবে, কোনো সমস্যা না, আপনার যেটা থাক না কেন। আপনি যে কাজটা করবেন, এই টাইপে এসে এখান থেকে যা থাক মুছে দিবেন। প্রথম কাজ হবে এখান থেকে মুছে দেওয়া, ওকে। সো এখান থেকে ব্ল্যাঙ্ক করে দেওয়ার পরে বাংলাদেশের ফোন নাম্বার কয়টা ডিজিটের হয়? 11টা ডিজিট। সো আপনি 11টা জিরো দিবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11। সো 11টা জিরো দেওয়ার পরে দেখেন সাথে সাথে উপরে চেঞ্জ হয়ে গেছে। আমি 10টা একটা জিরো কম করে দিলাম। উপরে স্যাম্পল কি অবস্থায় আছে? স্যাম্পল কিন্তু জিরো আসে নাই, আমি আরেকটা জিরো দিলাম, দেখেন জিরো চলে আসছে। সো কেউ যদি মনে করেন যে এখানে কয়টা জিরো দিব এটা মাথায় নাই, বা কয়টা জিরো দিয়েছি সেটা গুনতে ভুলে গেছি, অত কিছু প্রয়োজন নাই। উপরে স্যাম্পলের দিকে চোখ রাখবেন আর এখান থেকে কিবোর্ডে জিরো দিতেই থাকবেন। এই যে দেখেন একটা জিরো আমি বেশি দিয়ে ফেলছি, 2টা জিরো 1 হয়ে গেছে। সো একটা জিরো কম করে দিলাম, দেওয়ার পরে আপনি ওকের উপরে প্রেস করেন। এই যে সো আমরা শিখলাম যে ফোন নম্বরের শুরুতে কিভাবে জিরো আনতে হয়। গুড। সো এবার আমরা শিখব এই যে অল নাম্বারে কান্ট্রি কোড কিভাবে অ্যাড করতে হয়। এরকম হতো যদি কান্ট্রি কোড অ্যাড করছি, কান্ট্রি কোড বাংলাদেশের কান্ট্রি কোড +880110073358 এভাবে লিখবো, এন্টার বাটন প্রেস করি, দেখেন এখানে সায়েন্টিফিক ফর্মেটে দেখাচ্ছে। এই যে সো এটাও পরবর্তীতে শিখতেছি কিভাবে সায়েন্টিফিক, এরকম যদি সায়েন্টিফিক ফর্মেটে দেখায় তখন কিভাবে সেটাকে সমাধান করব, ওকে। বাট একটা জিনিস খেয়াল করেন, উপরে কিন্তু সায়েন্টিফিক ফর্মেটে দেখাচ্ছে না ফর্মুলা বারে, এখান থেকে এই যে ফর্মুলা বারে, বাট এইখানে ফর্মুলা বারে এটাও দেখাচ্ছে না, শুরুতে প্লাস চিহ্নটা দেখাচ্ছে না। সো এক্সেলে আপনি প্লাস চিহ্ন এভাবে আনতে পারবেন না, ওকে।
সো এইটা করার জন্য আমরা যে কাজটা করব, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করে সমস্ত নাম্বারগুলোকে সিলেক্ট করব, নাম্বার ফরম্যাটিংয়ে যাব, কাস্টমসের উপরে ক্লিক দিব, দেওয়ার পরে এখান থেকে 0 বা জেনারেল যেটার উপরে সিলেক্ট দেন না কেন কোনো সমস্যা না, এখান থেকে আপনি শুরুতে দিবেন +88, এরপরে 88, ওকে। প্রথম আমি লিখলাম বাংলাদেশের কান্ট্রি কোড +88, এরপরে 0 দিলেন, দেওয়ার সাথে সাথে উপরে দেখেন কোনো চেঞ্জ আসছে, বাট +88 এখানে 0 হওয়ার কথা, সেই 0টা এখন আসে নাই। সো আপনি এখান থেকে 0 দিতে থাকেন, কতক্ষণ দিবেন, এখানে যখন চেঞ্জ আসবে তখনই অফ করে দিবেন। এই যে দেখেন এখন চেঞ্জ, একটা কম করে দিই, দেখেন এখন +88 0 না আর নেই, 17 আছে, আপনি একটা 0 দিয়ে দেন, আপনি একটা 0 বেশি দেন, দেখি কী হচ্ছে। সো একটা 0 বেশি দেখলে +8800 হয়ে গেছে, কিন্তু একটা কম করে দিই, এরপরে জাস্ট ওকের উপরে ক্লিক দিই, এই দেখেন ফোন নাম্বার ফরম্যাটিং করা হয়ে গেছে। ওকে, সো এই ছোটো ছোটো টিপসগুলো এক্সেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ছোটো ছোটো টিপসগুলো এক্সেল মানে আপনার এক্সেলের কাজকে খুব বেশি মানে খুব অল্প সময়ের ভিতরে আপনাকে অনেক কিছু করে দিতে পারে। আচ্ছা, এইটার জন্য আমি হয়তোবা আমার ক্লাসে এক্সেলের যে যতগুলো ক্লাস নিব হয়তোবা সব কিছু শেয়ার করতে পারবো না, স্বাভাবিক। সো আপনাদেরকে রিকমেন্ড করব আমি ম্যাক্সিমাম টাইমে মানে আমার এই চ্যানেলে শর্ট ভিডিও পাবলিশ করি। শর্ট ভিডিও মানে জানেন তো 1 মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে যায়। সো এই শর্ট ভিডিওগুলো একটু দেখবেন, আপনারা একটু প্রতিদিন চেষ্টা করবেন এই শর্ট ভিডিওগুলো দেখার। ওকে, যেটা আমি এখন দেখাচ্ছি সেটা কিন্তু আপনারা এখানেও পেয়ে যেতেন, জাস্ট আমি বোঝানোর জন্য একটু নিচে আসি। এই যে, সো এর নিচে আসলে কি পাবেন দেখেন, এই যে সো লেফট অ্যালাইন আচ্ছা, এখানে দশমিকের পরে 2 ডিজিট কিভাবে করা যায়, কিভাবে কারেন্সি অ্যাড করা যায়, কিভাবে পার্সেন্টেজ অ্যাড করা যায়, এরপরে সায়েন্টিফিক নোটেশন যেটা আমরা এখনও দেখব, এই জায়গায় দেখব, এগুলো কিভাবে সমাধান করা যায়। আমার যদি 0 এই যে ফোন নাম্বারের শুরুতে 0 আনছি, এইগুলো কিভাবে করা যায়, সব কিছু কিন্তু এই শর্ট টিপসের মাধ্যমে আমি এখানে প্রতিনিয়ত মোটামুটি আমি চেষ্টা করি প্রতিদিন একটা করে শর্ট ভিডিও পাবলিশ করা। তো সেখান থেকে আমি মোটামুটি প্রতিদিন একটা করে শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি আর কি। সো আপনারা চাইলে এইগুলো একটু দেখবেন প্রতিদিন, তাহলে অনেক কিছু বুঝে যাবেন। ওকে, আমার পক্ষে আসলে সব কিছু ক্লাসে আমি অনেক কিছু ভুলে যেতে পারি, আপনাদের নাও দেখাতে চাইলেও দেখা গেল আমি বকতে ভুলে গেছি, স্বাভাবিক। সব কিছু তার নোট করে রাখা হয় না যে আজকের ক্লাসে এই দেখাবো, অত কিছু নোট করা হয় না। সেটা নোট করতাম যখন প্রথম যে ব্যাচটা শুরু করছিলাম তখন, বাট এখন আসলে এমনকি প্রথম যে ব্যাচটা শুরু করার পূর্বে আমি প্রথমে প্রতিদিন ক্লাসে একটু প্র্যাকটিস করে নিতাম, এরকম হতো। বাট এখন আসলে 2023 সালের পর থেকে এতগুলো ক্লাস নিয়েছি অফলাইন অনলাইন মিলে, এখন আসলে ওই কিছুই আর ওইভাবে দেখা লাগে না। ওকে, কারণ এই একই জিনিস প্রতিনিয়ত বকবক করতেছি। ওকে, সো যেটা বোঝাতে চাচ্ছিলাম, আমরা ফোন নাম্বার ফরম্যাটিং করলাম, এবার একটু দেখি দশমিকের পরে 2 ডিজিট কিভাবে আনতে হয়। ওকে, তো অনেক সময় আমাদের প্রয়োজন হয় দশমিকের পরে 2 ডিজিট, যেরকম আমরা জাস্ট 20 আমাদের এইটা হলো মাইক্রোসফট যে ইনভয়েসটা আছে না, ওই ইনভয়েসে প্রয়োজন হবে দশমিকের পরে 2 ডিজিট মাস্ট রাখতে হয়। সো 20 পয়েন্ট আমি দিলাম, এখানে 29 দিলাম, দেখেন এখানে 2 ডিজিট আছে। ওকে, আমি এখানে আবার 20.80 দিলাম, দেখেন এখানে দশমিকের পরে একটা ডিজিট আছে। আমি 02.0989 দিলাম, এখানে দেখেন দশমিকের শুরুতে আবার একটা ডিজিট আছে। এরকম যদি ভিন্ন ভিন্ন ডিজিট এরকম হয় তাহলে কিন্তু আসলে ভালো দেখায় না। সেমভাবে আমি যদি এখানে এরকম করতাম, সাপোজ 20, আচ্ছা একটু চেঞ্জ করে দিই, 2 না রেখে 90.00 এইটা করে দেই, এটা দেখেন এখন শুধুমাত্র 90 আসছে। সো এরকম ভিন্ন ভিন্ন যদি হয়ে থাকে, বাট আপনার প্রয়োজন দশমিকের পরে 2টা ডিজিট রাখা। সো আপনি কি করলেন, এই যে নাম্বার ফরম্যাটিংয়ে যাবেন, যাওয়ার পরে কাস্টমসের উপরে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখান থেকে কাস্টমস করেও নিতে পারেন, অথবা এই যে নাম্বারে
জেনারেল থেকে নাম্বারের উপরে ক্লিক দিতে পারেন, একই কথা বোঝাবে। ওকে, সো আবার একটু দেখাই নাম্বার ফরম্যাটিংটা। সো ডাউন অ্যারো ক্লিক দিলেন, কাস্টমসে যেতে পারেন, বাট আমি এখান থেকে যেহেতু ইজিলি পেয়ে যাচ্ছি, সো এখান থেকে জেনারেলের পরপরই নাম্বারে ক্লিক দিব। দেওয়ার পরে এখান থেকে বলতে ডেসিমেল প্লেস, তার মানে দশমিকের পরে কয় ডিজিট রাখবেন। বাই ডিফল্ট এখানে সব সময় দেখবেন যে 2 ডিজিট, কারণ আমরা শিখে আসছি আমরা সবসময় দশমিকের পরে 2 ডিজিট রাখি। সো এক্সেল যে কারণে এখানে সবসময় 2 লিখে রাখে। ওকে, আপনি যে ভার্সন ব্যবহার করেন না কেন এখানে 2 লেখা থাকবে। আপনি যদি এখন 3 দিতে চান 3 দিতে পারেন, 4 দিতে চান 4 দিতে পারেন, যদি কোনো একটা প্রয়োজন আপনার 3 প্রয়োজন হয় আপনি 3 করে দিতে পারেন এখান থেকে। যেহেতু 2 আছে আমি আর কিছু দিলাম না, ওকের উপরে ক্লিক দিলাম, অটোমেটিকভাবে দেখেন নিয়ে নেছে। সো দশমিকের পরে 2 ডিজিট যদি আপনি করতে চান ইজিলিভাবে করতে পারেন। কীভাবে করবেন দেখেন, সিলেক্ট ফরম্যাটিং, এখান থেকে নাম্বার, এখান থেকে বাই ডিফল্ট 2 দেওয়া থাকবে, 2 দিলেন, ওকে করে দিলেন। যদি এভাবে না করতে চান তাহলে সেমভাবে কাস্টমসে চলে যেতে পারেন। এখান থেকে 0-র উপরে ক্লিক দিয়ে এখান থেকে 0.দশমিকটা দেওয়ার পরে 2টা 0 দিবেন। এই দশমিকের পরে 2টা 0 এর অর্থ হলো এখানেও 2টা 0 নিয়ে নেবে, ওকে করে দিলেন, ইয়েস। একই কথা কাস্টমস করেও দিতে পারেন এটা। এবার আসি এখানে একটু ফরম্যাটিংটা করে দেখাই, যে এই সায়েন্টিফিক ফরম্যাটে দেখাচ্ছে আপনার সামনে, বাট আপনার প্রয়োজন নেই সায়েন্টিফিক ফরম্যাটে, আপনার প্রয়োজন এটাকে নর্মাল ফরম্যাটে। সো নর্মাল ফরম্যাটে যদি করতে চান সিলেক্ট করলেন, নাম্বার ফরম্যাটিংয়ের উপরে ক্লিক দিবেন, দেওয়ার পরে আচ্ছা এই সাইডে রাখি, এই সাইডে বোঝা যাচ্ছে না, এই সাইডে রাখি। সো নাম্বার ফরম্যাটিংয়ের উপরে ক্লিক দিয়ে এখান থেকে কাস্টমস করেও নিতে পারেন, অথবা আমি সিম্পলভাবে দেখাই, নাম্বারের উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে কোনো ডেসিমেল থাকে না, কিন্তু মনে থাকার কথা ফোন নাম্বারে কোনো ডেসিমেল থাকে না। তার মানে দশমিকের পরে কি হবে বলেন তো, দশমিকের মানে দশমিক হবে কিনা সেটা বলেন আপনারা। এখানে দশমিকের তো প্রয়োজন পড়ে না। সো তাহলে এখানে আমরা কি দিব, উপরে কিন্তু স্যাম্পল শো করতেছে দশমিকের পরে, এই যে দশমিকের পরে 2টা চিহ্ন, তাহলে আমরা এখানে কি দিব, 0, এখানে 0 দিব। তার মানে তার অর্থ হলো ডেসিমেল প্লেস হবে না, এরপর ওকে করে দেন। বিষয়টা হয়তো বা বোঝাতে পারলাম, আরেকবার দেখাই বিষয়টা। এই যে সায়েন্টিফিক নোটেশন সায়েন্টিফিক ফরম্যাটে আছে, যদি এরকমভাবে থাকে হাজার হাজার, এখানে শুধুমাত্র e⁻12 না, 30, 40, 50 আরও অনেক কিছু থাকতে পারে, e⁻something থাকতে পারে, e⁻1, 2, 3, 4 যাই থাক না কেন সব একইভাবে ফরম্যাট হয়ে যাবে। ওকে, সিলেক্ট নাম্বার ফরম্যাটিং, এখান থেকে নাম্বার দশমিকের জায়গায় এখানে ডেসিমেল প্লেস 0 হবে, ওকে করে দেবেন। তার মানে দশমিকের জায়গায় কিছু হবে না, সো পুনরায় ফরম্যাটিংটা হয়ে যাবে। এখন এইখানে কান্ট্রি কোড অ্যাড করে নিতে পারেন। ওকে, আমার ওই ভিডিওগুলোতে যদি দেখেন তাহলে কেন দেখতে বলতেছি সেটা বলি, কারণ ওই ভিডিওগুলোতে কিন্তু আমি সবসময় এই বাংলাদেশের ফোন নাম্বার দেখাই নাই, কারণ আমাদের যে কাজগুলো প্রয়োজন হয় বাংলাদেশি ফোন নাম্বার খুব কম প্রয়োজন হয়। ওকে, যদিও আমি কোনো ভিডিওতে বাংলাদেশি দেখাইছি, কোনো ভিডিওতে আমেরিকান দেখাইছি, আবার কোনো একটা ভিডিওতে দেখবেন যে আমি এটা কোন দেশে বলে হংকং একটা দেখাইছি, কারণ সেই ক্লায়েন্টের কাজই ছিল হংকংয়ের। সো আমি দেখাইছি হংকংয়ের ফোন নাম্বার কীভাবে সেট করবেন, মানে কান্ট্রি কোড কীভাবে শুরুতে অ্যাড করবেন। যাদের কান্ট্রি কোড আছে তাদের তো গুড, যাদের প্লাস চিহ্ন নাই তাদের কীভাবে অ্যাড করবেন, যাদের কান্ট্রি কোডই নাই তাদের কীভাবে অ্যাড করবেন। তো এগুলো আলাদা আলাদা করে দেখাইছি। সো বিষয়টা হয়তো বা বুঝতে পারছেন আপনারা কীভাবে এই ফরম্যাটিংটা করবেন। ওকে, সো এবার আসি, আমরা অনেক সময় কাজের প্রয়োজনের স্বার্থে ডেট ফরম্যাটিং করতে হয়, আর ডেট ফরম্যাটিংটা একটু পরে যাচ্ছি, তার আগে আরও বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি। যেরকম আমরা সিরিয়াল নাম্বার লিখি অনেক সময়, কী করি, সাপোজ সিরিয়াল নাম্বার 1, ওকে, দেওয়ার পরে এটাকে একটু 2টা সেন্ট্রাল অ্যালাইন করি, একটা হলো হরিজেন্টাল ভার্টিক্যাল, সব সেন্ট্রাল অ্যালাইন করলাম। আমরা অনের উপরে এই যে মানে এই যে সেলটা আছে, এই সেলের একেবারে ডাউনে আপনি যদি কার্সেলটা রাখেন তাহলে প্লাস আইকন শো করে। আমি একটু জুম করে দেখাই, কার্সেলটা যদি এই কর্নারে রাখেন তাহলে এই যে প্লাস আইকন শো করে। আপনি যদি এবার ড্র্যাগ করে ধরে টান দেন এবার, তাহলে এক এক করে সিরিয়াল ওয়াইজ চলে আসে। অনেক সময় দেখবেন যে সিরিয়াল ওয়াইজ আসে, আবার অনেক সময় যে শুধুমাত্র 1ই আসতেছে।
এইভাবে ড্র্যাগ করে যত দূর টান দিবেন তত দূর এইভাবে অন চলে আসলো, বা অনেক সময় সিরিয়াল নাম্বার আসে। আপনি যদি এটা সিরিয়াল ওয়াইজ করতে চান তাহলে কি করবেন, এইভাবে অন অন লেখা থাক কোনো সমস্যা না, এই যে নিচে অটো ফিল্ড অপশান যেটা আছে এটার উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে সিরিয়াল, যদিও ফিল সিরিয়াল আছে তারপরে হয় নাই, আমি প্রথম কপি সেলটাকেও ক্লিক দিব। দেওয়ার পরে পুনরায় আবার নিচে আসবো, একেবারে নিচে আসতে পারি, অথবা এখান থেকে দেখা যাচ্ছে এটার উপরে ক্লিক দিতে পারি। এবার সিরিয়াল, ফিল সিরিয়ালের উপরে ক্লিক, আচ্ছা তাও হয় নাই, কেন হয় নাই আমি বুঝতেছি না, দাঁড়ান আমি এইখানে দেখাই। যদি এরকম সমস্যা পড়েন তাহলে কি করবেন, সাপোজ এই কয়টা দিয়ে দেখাই, এটা এবার দেখেন ফিল সিরিয়াল করে দেন, 1 2 3 হয়ে গেছে। আচ্ছা বোঝানোর জন্য আবারও দেখাই, যদি এরকম সমস্যা পড়েন, এখানে আসলে কি সমস্যা হয়েছে সেটা যদি এরকম সমস্যা পড়েন তখন কি করবেন, এই সাইডে যেগুলো আপনি কখনো কাজ করেন নাই সেখান থেকে একটা কপি করবেন, কপি করে সেখান থেকে একটা কলাম কপি করবেন, কপি করে এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। তাহলে যে জিনিসটা হবে, এখানে যে ইররটা হয়েছিল যেটা আপনি বুঝতে পারছেন না সেটা রিমুভ হয়ে যাবে। কিভাবে রিমুভ হয়ে যাবে, কারণ এইখান থেকে কপি করে এখানে ছেড়ে দিয়েছেন, এইখানে যে ফরম্যাটে ছিল এখন এইভাবে আসছে। এখন আমি আপনাদেরকে দেখাই, অন লিখলাম, লিখে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আরও বেশি করে করি, এই যে। সো এবার আমি এটার উপরে ক্লিক দিলাম, দেওয়ার পরে আবারও সেম জিনিসটা দেখাচ্ছে, কেন জানি না দেখাচ্ছে কিনা। আচ্ছা ফিল ওকে হওয়ার কথা না। আচ্ছা এখন আসি, অত বাদ দেন, যদি এরকম সমস্যাটা হয়ে গেছে তাহলে এখন কি করতে হবে, অপশান কি আছে, আর কোনো উপায় আছে কিনা। সো উপায় একটা আছে, আপনি প্রথমটা 1 লিখলেন, পরেরটা কি হবে 2 লিখলেন। সো এই দুইটা লেখার পরে এরপরে এই দুইটা সিলেক্ট করে এবার ড্র্যাগ করেন, তাহলে দেখবেন যে অটোমেটিকভাবে সিরিয়াল ওয়াইজ হয়ে যাবে। ওকে, যদি কোনো কারণে ওরকমভাবে সমস্যা ফেস করেন তাহলে এইভাবে করতে পারেন। ওকে, সো এইটা হলো মোটামুটি বেসিক। এবার আসি আমরা কেন আসলে এই সিরিয়াল নাম্বারটা এইভাবে লিখব। আমাদের যদি মনে করেন 10,000 সিরিয়াল নাম্বার 1 থেকে শুরু এবং সেটা 10,000 পর্যন্ত লিখতে হবে বা 1,000 পর্যন্ত লিখতে হবে, তাহলে এভাবে কেন কষ্ট করবেন। সো এইটা করতে হলে প্রথম সিরিয়াল নাম্বারটা নর্মালি লিখে নেবেন, যে প্রথম সিরিয়াল নাম্বারটা কত। লিখে নেওয়ার পরে এখান থেকে যে টুলটা আছে, এই যে হোম ট্যাবের থেকে আপনি টুলটা পাবেন এখানে, এই যে এই টুলটার নাম কি, আমি এখান থেকে কার্সরটা রাখলে বুঝতে পারবো, ফিল লেখা FILL। সো ফিলের উপরে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখান থেকে সিরিজের উপরে ক্লিক দিবেন, আপনার সামনে এরকম একটা পপ আপ আসবে। এই পপ আপে আপনাকে একটু বলে দিতে হবে যে আসলে কোথায় কি রাখবেন। যেরকম এই যে সিরিয়াল নাম্বারটা হবে এইটা রোতে হবে না কলামে হবে বলেন তো, কেউ বলতে পারবেন? মানে 1 2 3 আমি এটা রোতে লিখবো না কলামে? অবশ্যই এ কলামে লিখবো। সো এখান থেকে সিরিজ ইন কলাম সুইচ করে দিবেন। কারণ কি, রোতে আছে, আপনি যদি এখন রো রেখে কমপ্লিট করেন তাহলে কিন্তু এইখানে 1 হবে, এখানে 2 হবে, এখানে 3 হবে, এই উপরে এইভাবে হবে। বাট আমরা চাচ্ছি এটা কলামে রাখতে, কলাম করে দিলাম। এরপরে টাইপটা লাইনার, মানে এই এক লাইনে থাকবে, কোনো সমস্যা না, এখানে আর কিছু করতে হবে না। সো স্টার্টিং ভ্যালুটা কিন্তু অটোমেটিকভাবে 1-এর উপরে যেহেতু কার্সেলটা রাখছি 1 নিয়ে নেছে। আর স্টপ ভ্যালু এবার মনে করলাম আমি 1 থেকে 1000 পর্যন্ত লিখবো, সো আমি এখানে 1000 লিখে দিলাম, দেওয়ার পরে ওকের উপরে ক্লিক দিলাম। সো দেখেন এক্স্যাক্ট 1000, কমও না বেশিও না, এই যে। সো বুঝাতে পারলাম হয়তো বা কি। ওকে, সো এটা সিরিয়াল নাম্বার দেওয়া শিখলাম, গুড। এবার আসি আমাদের ডেটটা একটু পরে দেখি, ডেটটা আরও গুরুত্বপূর্ণ, ডেট ফরম্যাটিং করা। সো ডেট ফরম্যাটিংটা শিখব। সিরিয়াল যদি আমাদের এভাবে আমরা আমাদের প্রয়োজনের স্বার্থে সিরিয়াল করে দিতে পারি। এবার আসি, যদি আমাদের মনে হয় যে কোনো কারণে জোড় বিজোড় এভাবে লিখবো, সাপোজ সবগুলো বিজোড় সংখ্যাগুলো লিখবো। সো প্রথম 1 এরপর 3, সো 1 3 লিখে ড্র্যাগ করবেন এভাবে, দেখেন তো নিয়ে নেছে কিনা। আপনি যদি জোড় সংখ্যাগুলো লিখতে চান 2 4, প্রথম দুইটা লিখে দিবেন, সিলেক্ট ড্র্যাগ
ওকে, সো আমরা এভাবে করতে পারি। এবার আসি আমাদের আর কি কি বিষয় আছে। সো এই ছোটোখাটো আছে নাম্বার ফরম্যাটিংয়ে দেখি আর কিছু আছে কি না। এখান থেকে মোটামুটি এইগুলো দেখলে আমরা আরও কিছু বুঝতে পারবো যে নাম্বার ফরম্যাটিংয়ে আর কিছু বলার আছে কি না। সাইন্টিফিক নোটেশন, আচ্ছা সিম্বল, ওকে। সো বাকি আছে এখনও কারেন্সি অ্যাড করা আছে। সো আমাদের মনে হলো যে আমরা এই জায়গাটা আমরা কারেন্সি কোথায় অ্যাড করি বলেন তো। আমাদের ওই যখন ইনভয়েস তৈরি করব, ক্যাশ মেমো তৈরি করব, ওখানে কিন্তু কারেন্সি প্রয়োজন হয়। কারণ আমাদের কিন্তু আমেরিকার ক্লায়েন্টের যদি যখন কাজ করব তখন কিন্তু তাদের কারেন্সি হলো ডলার, ইউরো, মানে ইউরোপিয়ান ক্লায়েন্টে ইউরো এই ধরনের হবে। সো আমরা বাংলাদেশিও অ্যাড করা শিখব, পাশাপাশি যে কোনো দেশেরটা অ্যাড করা শিখব। আমি চাচ্ছি এর শুরুতে কারেন্সিটা অ্যাড করতে। সো এই কারেন্সিটা শুরুতে শিফট বাটন প্রেস করে আপনি কিবোর্ড থেকে 4 যে বাটনটা আছে এটা প্রেস করলে কিন্তু শুরুতে কারেন্সিটা চলে আসে। দেখেন এই যে শিফট, ওকে, কারেন্সিটা ডলার সাইন চলে আসছে, কারণ ওই 4 বাটনে ডলার আছে। এরপর বাইরে ক্লিক করলে আবার দেখতেছি চলে যাচ্ছে। সো এটা যদি আপনি রাখতে চান তাহলে কি করবেন, সমস্তটা সিলেক্ট করবেন, যে অংশটুকু কারেন্সি অ্যাড করতে চাচ্ছেন সিলেক্ট করবেন, নাম্বার ফরম্যাটিংয়ের উপরে ক্লিক দিবেন। এই পপ আপটা এই সাইড করে রাখি তাহলে দেখতে পাবেন এখানে। এখান থেকে কারেন্সি বলে একটা অপশান আছে, সেটার উপরে সুইচ করে দিবেন। এরপরে আপনাকে প্রথম বলবে যে ডেসিমেল প্লেস কত রাখবেন। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, ডেসিমেল প্লেস। সো এখান থেকে যেহেতু আমরা এর শুরুতে ডেসিমেল প্লেসটা সেট করছি, এর আগেই ডেসিমেল প্লেস সেট করছিলাম, দেখাইছিলাম, যে কারণে এখানে 2 বাই ডিফল্ট থাকবে। এরপর বলছে সিম্বল, মানে কোন কারেন্সি অ্যাড করতে চাচ্ছেন সেটা বলে দিবেন। বাই ডিফল্ট এখানে দেখেন ডলার কারেন্সি আছে। সো আমি মনে করলাম যে আপাতত ডলারটা দেখায়, ডলারটা দিয়ে ওকে করে দিলাম। দেখেন শুরুতে ডলার অ্যাড হয়ে গেছে, ওকে। আর সেমভাবে যদি বাংলাদেশি টাকা অ্যাড করতে চান তাহলে কি করবেন, এখান থেকে এই যে কারেন্সি, এখান থেকে বাংলাদেশি টাকার যে সিম্বলটা আছে সেটা অ্যাড করবেন। মনে হয় সিম্বলটা এই ভার্সনে নাই, আমি জাস্ট একটু দেখি। বি প্রথমে এ থাকবে, তারপরে বি থাকবে। সো এখানে দেখেন বিটকয়েন বা সামথিং ইত্যাদিতে আছে। সো বাংলাদেশি টাকা মনে হয় নাই, আমি একটু নিচের দিকে যাই। আচ্ছা, না থাকলে আমরা আরেকটা দিই, বিডিটি, এটা দেই কিন্তু। সো আমরা ওটা দিয়ে দিই, একই কথা বোঝাবে। এই যে বিডিটি সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। সো বিডিটি অ্যাড করে দিলাম। ওকে, অনেক ভার্সনে আছে, সিম্বলটা আছে, সমস্যা না। ওকে, তো আমরা দেখলাম যে কারেন্সি কিভাবে অ্যাড করতে হয়। আচ্ছা, আর কিছু এখান থেকে দেখার আছে কিনা দেখি। ডেট টাইম তো বলছি, পার্সেন্টেজও একটু পরে দেখাবো, টেক্সট, আচ্ছা স্পেশাল, ওকে। সো মোটামুটি আমরা দেখছি যে নাম্বার ফরম্যাটিং মোটামুটি ক্লিয়ার হলাম। সো এখনও পর্যন্ত যেটুকু শিখলাম এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, সো আজকে তাহলে এ পর্যন্ত। আমরা এক্সেলে মোটামুটি অনেক বেসিক কিছু দেখলাম আজকে এ পর্যন্ত। নেক্সট ক্লাসে আরও বেসিক কিছু দেখবো, যেরকম ডেট ফরম্যাটিংটা এখনও বাকি আছে। সো ডেটের বিষয়ে অনেক কিছু দেখব, শুধুমাত্র ডেট ফরম্যাটিং দেখব না আমরা। আমার মনে থাকার কথা, আমি যখন ক্লাস 5-এ ছিলাম তখনই জন্ম তারিখ কীভাবে লিখতে হয়, মানে জন্ম তারিখ কীভাবে বের করতে হয় ম্যানুয়ালি ক্যালকুলেট করে বের করছি। বাট আমরা এক্সেলে ক্যালকুলেশন করে বের করব জন্ম তারিখ কীভাবে করতে হয়। যদিও আগামীকালে ক্লাসে নাও হতে পারে, কারণ ওইটা ক্যালকুলেশনের পার্টে রাখবো। সো আমরা প্রথমে ডেট ফরম্যাটিংটা শিখব। ডেট ফরম্যাটিংটা কি একটু বলি। ডেট কিন্তু বিভিন্ন ফরম্যাটে হতে পারে। যেরকম আমার পিসিতে এখন যেভাবে আছে, প্রথমে এমটা আছে, দেখেন প্রথমে মাস আছে, পরের ডি মানে ডেটটা আছে। অনেকের দেখেন 23টা শুরুতে আছে, তার মানে এই ফরম্যাটটা একটু হালকা ধারণা দিয়ে যায়। আগামীকাল ক্লাসে এখান থেকেই শুরু করব। সো আমার পিসিতে যেভাবে আছে সেটা একটু এখানে লিখি। আমার পিসিতে আছে প্রথমে মাস এমটা, তারপরে একটা স্ল্যাশ, তারপরে ডি, তারপরে একটা স্ল্যাশ, তারপরে ওয়াই 1 2 3 4। আপনি বলতে পারেন তাহলে এখানে আমি ডি কেন 2টা দিলাম আর এম কেন একটা দিলাম? ওকে, সো আমার ফরম্যাটে আমার পিসিতে আছে 4, শুরুতে আছে 4, তার মানে কয় ডিজিটের? 1 ডিজিট, যে কারণে এম একটা দিলাম।
আমার পিসিতে আছে 23, তার মানে আমি কিন্তু ডি 2টা দিলাম। আমার পিসিতে আছে 2025, আপনাদের অনেকের পিসিতে আছে শুধুমাত্র 25। সো আমি এইটাকে যদি, এই ডেটটাকে যদি আমি ফরম্যাট করে এখন এইভাবে করতে চাই, mm/dd/123 ওয়াই, এই 4টা ওয়াইয়ের অর্থ হলো ইয়ারটাকে ফুল লেখা। আর অনেক সময় আবার এরকম হতে পারে 2টা ওয়াই, অনেকের পিসিতে 2টা ওয়াই আছে, এইভাবে mm/dd/ এই 2টা ওয়াই। 2টা ওয়াইয়ের অর্থ হলো শুধুমাত্র 2025 না লিখে শুধুমাত্র 25 লেখা হয় যখন। ওকে, এবার আসি তাহলে আমরা কি এই ডেট, এই বিশাল বড় ডেটের লিস্ট, এটা তো একটা ডেট, আমরা বিশাল বড় ডেটের লিস্টটাকে এভাবে করতে পারি কিনা, mm/, ওকে। সো এখানে মাসটা প্রথমে আছে, এখানে ডেটাকে প্রথমে নিয়ে যাব। এই ফরম্যাটটা আমরা শিখব যে কিভাবে এই ফরম্যাটগুলো চেঞ্জ করা যায়। এরপরে আমরা শিখব কিভাবে এখানে কয়টা ছুটির দিন আছে, আমরা আরও শিখব ক্যালকুলেট করা শিখব, যদিও সেটা ক্যালকুলেশনে শিখব, আগামীকাল ক্লাসে শিখব না। আমাদের একটা বছরে কতগুলো ওয়ার্কিং ডে হয়, নেট ওয়ার্কিং ডে কত হয়, ওকে, এই সব বিষয়গুলো শিখব। নেট ওয়ার্কিং ডে, শুক্র শনিবার বাদ দিয়ে আমরা ওয়ার্কিং ডে তৈরি করব। অনেক সময় শুধুমাত্র শুক্র শনিবার না, গভর্নমেন্ট যে হলিডেগুলো আছে সেগুলো বাদ দিব, ন্যাশনাল হলিডে হতে পারে কোনো একটা প্রয়োজনে, সেটাও বাদ দিব। এইভাবে আমরা নেট ওয়ার্কিং ডে হিসাব করব, ওকে। সো এই ছোটো ছোটো ক্যালকুলেশনগুলো আমরা শিখব, ছোটো ছোটো হলেও অনেক কিছু জানার আছে, ওকে। সো এইটাকে বলে ডেট ফরম্যাট। সো ডেট ফরম্যাটটা শিখবো। অনেক সময় দেখবেন যে ডেট শুধুমাত্র এইভাবে লিখে না, কিন্তু অনেক সময় ডেটটা লিখে, সাপোজ আজকে যেটা দেওয়া আছে 23 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 23 এপ্রিল 2025, তাই না? অনেক সময় APRIL এপ্রিল 23, 2025 এরকম কোনো একটা ফরম্যাটে আমাদের ডেট লিখতে হতে পারে। যদিও দেখেন আমি যেভাবে লিখছি সাথে সাথে উল্টাই গেছে, এইটা নর্মালি নির্ভর করে পিসির উপরে, বাট এইটা আমি এইভাবে লিখব যে এপ্রিল 23, 2025 একেবারে এইভাবে লিখব, ওকে। এইভাবে লিখব বলতে এইভাবে প্রতিটা লিখব না, মানে আমার ডেটের লিস্ট আছে এই ফরম্যাটে, এই যে আমার পিসিতে যেভাবে আছে এই ফরম্যাটে আছে, এইটাকে ডিরেক্ট হাজার হাজার ডেট থাকলেও সেটাকে এইভাবে কনভার্ট করে ফেলবো, ওকে। সো নেক্সট ক্লাসে এই টিপসগুলো দেখব। সো মোটামুটি ডেট ফরম্যাটিং সম্পর্কে একটা ধারণা পেলাম যে আসলে ডেটটা কীভাবে ফরম্যাটিং হয়, ওকে। সো মূল কথা, দিন শেষে মূল কথা কিন্তু এই DDMMYY, ওকে। এই DDMM 1 টাইম 2 টাইম 4 টাইম 5 টাইম, এইগুলোই সব কিছু। আমি এম যদি 2টা দেই তখন কি হবে, এম যদি 3টা দেই, যেরকম এপ্রিল APR লেখা, এইটার অর্থ হলো, এইটা যদি আপনি ফরম্যাটিংয়ে দেখতে চান তাহলে যেটা আছে 23, তার মানে ডিডি, সরি হ্যাঁ ডিডি একটা হাইফেন, এম আছে 1 2 3টা আর ওয়াই আছে 2টা, এই হলো এটার ফরম্যাট। এই 2টা সেম ফরম্যাটে। 3টা এম এর অর্থ হলো মাসটাকে 3টা ডিজিটে রাখা, 4টা এম এর অর্থ হলো মাসটাকে ফুল দেখা, যেরকম এপ্রিল ফুল লেখা থাকবে, এটা এপ্রিল হোক, মানে APRIL এপ্রিল হলো 5টা হতে পারে, বাট 5টা মানে 4টা এম দিলে 5টা হবে, বা ডিসেম্বরের সেই সবগুলো ডিজিট শো করবে, ওকে। সো আমরা নেক্সট ক্লাসে এগুলো শিখবো। সো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আদারওয়াইজ আমরা আজকে ক্লাস ক্লোজ করব। সো আমার মনে হয় কারো কোনো কোশ্চেন নাই। সো থ্যাংক ইউ সবাইকে।